শুরু করছি আজকের প্রথম ঘটনা কিছুক্ষণের মধ্যেই। সাথেই থাকুন। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি ফয়সাল বলছি। ফয়সালের এই ঘটনা পড়ার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, এই ঘটনাটি আপনাদের অনেক চাওয়ার, আপনারা বারবার শুনতে চান। আমি বলি যে আপনারাই এই শো কিভাবে চলবে সেটা ডিসাইড করেন, আপনারাই ঠিক করেন কোন ঘটনা চলবে, কোন ঘটনা চলবে না, কখন কোনটা যাবে, কখন কোনটা যাবে না। সো আপনাদের পছন্দ অনুযায়ী আমরা এই মুহূর্তে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিন্তু একটা ঘটনা পড়ে শোনাচ্ছি। এবং আপনি চেয়েছিলেন যে আপনারা যে অনেকদিন ধরে আমি ইমেল পাচ্ছিলাম যে হাফেজ মাইনুদ্দিন ভাইকে নিয়ে আসার কথা, আমরা সেটাও আজকে করেছি। সো আমার মনে হয় সব মিলিয়ে আজকের এপিসোডটি খারাপ যাবে না। যাই হোক, তারপর তিনি লিখছেন, ফয়সাল লিখছেন, আমার হোম টাউন সিরাজগঞ্জ কাজীপাড়া, সেই 2014 সাল থেকে আমি আপনার প্রোগ্রাম শুনি। অসম্ভব ভালো লাগে, যেটা বলার মতো না। রাতে ঘুমানোর সময় মোবাইলে চালু করে বালিশের নিচে রেখে ঘুমাই, যার জন্য মায়ের কাছে অনেক বকা খাই। আর তারপর তিনি লিখেছেন যে আরো অসম্ভব ভালো লাগে বাবু ভাই, আফনান ভাই, আলিফ ভাইয়ের বলা ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিকের, আমার নানা এবং তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা কোনো ভয়ের ঘটনা না, ঘটনাটি ব্ল্যাক ম্যাজিকের সাইড এফেক্ট নিয়ে। 2003 কি 2002 কি 3 এরকম একটা সময় নানারা দুই ভাই পবিত্র হজ সম্পন্ন করেন। মূলত তখন থেকেই ঘটনার শুরু। আমার নানার সাথেই মূলত ঘটনাটা ঘটে। যেটা ঘটে তা হলো, নানা বাড়িতে থাকতে চাইতো না। বাড়িতে থাকাটা তার একদম সহ্য হতো না। সারা শরীর জ্বালাপোড়া করত। রাতে একদম ঘুম হতো না। মুখের এক পাশ হালকা বাঁকা হয়ে যায় এবং সেই কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে পারতেন না। অনেকটা অ্যাবনর্মাল হয়ে যান। প্রাথমিক পর্যায়ে আমার মামারা নানাকে বিভিন্ন ডাক্তার দেখান। ডাক্তার বিভিন্ন টেস্ট দিলেও সব টেস্টে নেগেটিভ রেজাল্ট আসত। এর কিছুদিন পর যখন কোনো ডাক্তার দেখেও কোনো কাজ হলো না, তখন আমার মামা আমাদের পাশের গ্রামের এক কবিরাজের কাছে যায়। সে বিভিন্ন রিচুয়াল করে বলে আমার নানাকে বান মারা হয়েছে। ক্রস ম্যাচিং করার জন্য আরও 2জন কবিরাজের কাছে যাওয়া হয়। আমার মনে হয় যিনি ক্রস চেক করার কথা বলছেন, যে আরও 2জনের কাছে যাওয়া হয়, কিন্তু তারা কেউই বান তুলতে পারবে না বলে দেয়। যাই হোক, শেষে এমন একজন কবিরাজের সন্ধান পায় যে জিন দ্বারা তদবির করে। নানার বাড়িতে রাতে আসে এবং আসার পরে প্রথমে তারা যে কাজটা করে সেটা হচ্ছে সুতো দিয়ে 2 হাতের কনিষ্ঠ অঙ্গুলি থেকে কনুই পর্যন্ত মাপে। মাপার শেষে দেখা গেল 2 হাতের মাপের পার্থক্য 1 ইঞ্চি। কবিরাজ এর কথা মতে নানাকে বান মারা হয়েছে, এটাই নাকি তার প্রমাণ। এরপর কবিরাজ তার নিজের ওপর জিন নিয়ে আসে এবং তার মাধ্যমে জানতে পারে নানাকে 2 জায়গায় তাবিজ করা হয়েছে। তাবিজ 2টো জিনের মাধ্যমে তোলা হয়, যেগুলো 2টো চুলার নিচে পোতা হয়েছিল। ওই জিন বলেছিল নানাকে অগ্নিবাণ মারা হয়েছিল, আর ওই 2 তাবিজের এক তাবিজ নষ্ট ছিল, যার কারণে অন্য ওই জিন বলেছিল নানাকে অগ্নিবাণ মারা হয়েছিল এবং কবিরাজ দিয়ে অন্য একটা তাবিজ করা হয় এবং পোতা হয় রানিং চুলার নিচে। জিন তাবিজ 2টো ভাঙে। তার ভেতর পাওয়া যায় যে সমস্ত জিনিস, তার মধ্যে বাবুই পাখির পালক, হাতের নখ, কাপড়ের টুকরো, চিকার চামড়া, একটা কাগজ যাতে নানা ধরনের মূর্তি আঁকা ছিল এবং আরও কিছু লেখা ছিল আর কি। জিনটি আরও বলেছিল যে বাবুই পাখির পালক দেওয়ার জন্য নানা বাড়িতে ছেড়ে সব সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো এবং চিকার চামড়া দেওয়ার জন্য রাতে ঘুমাতে পারত না। আর চুলার নিচে পোতা হয়েছিল বলে তার গা সবসময় আগুনের মতো জ্বলত। তখন নানার শরীরও আগুনের মতো জ্বলত যখনই চুলা জ্বালানো হতো। এই জন্য রানিং চুলার নিচেই এটা রাখা হয়েছিল। বান মারার পর নানা ধীরে ধীরে
বান তোলার পরে আর কি নানা ধীরে ধীরে সুস্থ হয়, কিন্তু পুরোপুরি আর কখনোই ঠিক হয় নাই। 2008 সালে আমার নানা মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত নানা এই অগ্নিবাণের সাইড এফেক্ট বয়ে বেড়াতেন। ঘটনাটা এই পর্যন্তই, কিন্তু ঘটনাটা এখনো আমার মনে দাগ কেটে আছে, কারণ পুরো ঘটনাটাই ঘটে আমার চোখের সামনে। একটা কথা না বললেই না, বান মারাটা কুফরি কালাম, এর সাথে জড়িত সকল পক্ষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়। আমিও সেটাই বলবো যে এই কাজটা সম্পর্কে আগ্রহ থাকাও কারো ঠিক না। সত্যি এটা আগ্রহ থাকার মতো কোনো কাজ না, এটা করার মতো কোনো কাজ না। এই ধরনের কাজ থেকে আল্লাহ যেন সবসময় আমাদের দূরে রাখেন, হেফাজত করেন, সেটাই আমার প্রার্থনা। আর আপনাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে অবশ্যই লিখে পাঠাবেন আমাকে লেখার ঠিকানা russell.bhoot.com@gmail.com। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি কাছে চলে আসেন। এই সেদিন শুরু করলাম Bhoot.com, এর মধ্যেই কিছু কিছু মানুষ খুব কাছে চলে এসেছেন। কিছু কিছু মানুষের ঘটনা আমাকে দারুণভাবে নাড়া দেয়, কি চমৎকারভাবে ঘটনা বলেন। এবং যতজনের ঘটনা আমি শুনেছি তার মধ্যে আমার প্রিয় একজন হচ্ছেন, যিনি খুবই রিসেন্টলি আমাদের সাথে যুক্ত হয়েছেন Bhoot.com চালু করার পরে। তিনি হচ্ছেন রেহমান ভাই, এবং তিনি ক্যানাডা থেকে রেগুলার আমাদের ঘটনা দেন এবং অসম্ভব সুন্দর ঘটনা তিনি আমাদেরকে উপহার দিয়ে থাকেন। আমি আশা করব যে আজকেও তার একটা ঘটনা যেটা আপনারা শুনবেন সেটা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আনন্দ দেবে, এবং তার ঘটনা মানেই স্পেশাল কিছু, বিশেষ করে তার বলার যে ভঙ্গি, এটাতে আমি খুবই মুগ্ধ। এবং আমিও এত চমৎকারভাবে হয়তো গল্প বলতে পারি না। আমি শুধুমাত্র আপনাদের যারা ঘটনা বলেন তাদের সাথে আপনাদের সম্পর্কটা জুড়ে দিতে পারি, এইটুকুই পারি আমি, এর চেয়ে বেশি কিছু পারি না। তারপরেও আপনাদের ভালোবাসা সামনে চলার সাহস যোগায়। তো আমরা আজকে রেহমান ভাইয়ের ঘটনা শুনবো, এবং সেই একই সাথে আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের যে ঘটনাটা সেটাও শোনাবো একটু পরে। এবং আপনারা আমাকে অবশ্যই ইমেল করে ঘটনা পাঠাবেন, না হয় কিন্তু শো বন্ধ হয়ে যাবে। সুতরাং ঘটনা পাঠাতেই হবে। ব্ল্যাক ম্যাজিকের ঘটনা সবাই শুনতে চান, ব্ল্যাক ম্যাজিকের ঘটনা চাই চাই চাই। যার পরিবারের সাথে যার সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে, আল্লাহ না করুক, তারপর যদি ঘটে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠিয়ে দিন। সবাই শোনার জন্য অধীরভাবে আগ্রহে আছেন। আমি এখন চলে যাব ঘটনায়, এবং আমাদের ঘটনায় যাবার আগে ইমেল অ্যাড্রেসটা আরও একবার স্মরণ করিয়ে দিই, russell.bhoot.com@gmail.com। আমি চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। সশ্রদ্ধ সালাম, আমি রহমান বলছি, টরন্টো, কানাডা থেকে। কানাডার গ্রেট সিটি টরন্টোতে আমাদের তখন প্রথম পদার্পণ, এবং তখন বাড়ি খুঁজছি কেনার জন্য। আমরা একটা বাড়ি রেন্ট করেছিলাম, বেশ সুন্দর ছোট্ট একটা বাড়ি, পেছনে বিশাল আপেল আর পিয়ার্সের বড় দুটো গাছ। একটা স্কুলের সাথে, স্কুলের ঠিক পেছনেই একটা এই বাড়িটা অনেক সুন্দর, অনেক ফুলের গাছ, সব কিছু মিলিয়ে একেবারে গুছানো একটি ছোট্ট বাড়ি। সো আমরা ওখানে যখন উঠলাম তার মাস কয়েকের মধ্যে আমার এক সিনিয়র কলিগ, ওনারও ইমিগ্রেশন নিয়ে, ওনারা কানাডায় আসবেন। তো আমরা বললাম তো অসুবিধা নেই, আপনারা এখানেই থাকতে পারেন, অনেক মজা হবে, সবাই মিলে মজা করব, আনটিল আনলেস আপনারা এর মধ্যে হয়তো বাড়ি দেখে শুনে হয়তো কোথাও কিনতে পারবেন। তো উনি পছন্দ করলেন। ওনারা যখন এলেন আমরা বেশ ভালোই আনন্দের সময় কাটাচ্ছিলাম কানাডাতে। ওনার এক ছেলে এক মেয়ে, আমাদেরও তাই। নতুন দেশ, নতুন পরিবেশ,
রান্না বান্না করা, লন্ড্রি করা, গ্রোসারি করা, এই যেমন সবাই মিলে একসাথে হইচই করে ওয়ালমার্ট, লবলস, উইনার্স, এগুলো ফেমাস স্টোরসগুলোতে মজা করে কেনাকাটা করা, সবকিছু মিলিয়ে এক নতুন জীবনের স্বাদ পাচ্ছিলাম। একটা ছোট ঘটনা বলতে পারি, অনেক ইন্টারেস্টিং। আমার ছেলের জন্য একটা সাইকেল কিনেছিলাম। সে তো অনেক খুশি, সাইকেল নিয়ে স্কুলের পর সবসময় ওটা নিয়ে ব্যস্ত থাকে। এক সপ্তাহ পরেই একদিন স্কুলের ওখানে বেশ একটু ঢালু, টিলার মতো, ওখানে চালাতে গিয়ে একটা ডিচের মধ্যে হিট করে সাইকেলের সামনেটা পুরোটাই ভেঙে যায়। একেবারে মেইন যে রড আছে ওটা পুরোটাই ভেঙে যায়, রড আয়রনটা। সো ইট ওয়াজ এ বিগ হিট। যাই হোক, ছেলে মোটামুটি ভালোই ছিল, একটু ব্যথা পেয়েছিল, পরে আমার ওয়াইফ ওকে একটু মলম টলম লাগিয়ে দিয়েছে, পরে ঠিক হয়ে গিয়েছিল। তো এখন আমি ভাবছিলাম এই সাইকেলের এই মেইন রডটা কোথায় পাবো। তো শেষে ভাবলাম যে যেখান থেকে কিনেছি, যে বিগ স্টোর, ওখানে যাই, ওখানে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করি, ওদের কাছে হয়তো পার্টস থাকতে পারে। আমি আর আমার ওয়াইফ মিলে আমরা গেলাম, ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়ালাম, সেই কাস্টমার সার্ভিসের লাইনে। তো ওখানে গিয়ে জাস্ট মনে মনে ভাবছিলাম যে কিভাবে বলবো কি হয়েছে, ভাঙলো কি করে। কিছু বলার আগে মেয়েটা এসে ড্রেস থেকে দেখলো, দেখে একটা স্টিকার লাগিয়ে আমাদেরকে বললো যে ওই সাইকেল যেখান থেকে র্যাক আছে ওখান থেকে তোমরা যে কোনো একটা পছন্দ করে নিয়ে আসো। তা আমরা ঠিক বুঝলাম না, পেছনে আরো 4-5 জন লোক লাইনে থাকাতে আমি আর আমার ওয়াইফ মিলে গিয়ে আর একটা পছন্দ করলাম। একটু আগের সাইকেলের চাইতে এটা একটু দাম একটু বেশি, তারপরও বেশ সুন্দর সাইকেলটি। তো ওটা যখন আমরা নিয়ে আসলাম, আসার পর মেয়েটা আসলো, এসে দেখলো আমাকে শুধু ডিফারেন্স অফ ডলার যেটা আছে আমাকে বললো যে ইউ ক্যান পে ইট ইন দি ক্যাশ কাউন্টার। তা আমি বললাম যে বাহ। আমি আর আমার ওয়াইফ মুখ চাওয়াচাওয়ি করলাম, আমরা একটা প্রশ্ন করলো না, ভাঙলো কি করে, কি হয়েছে না হয়েছে, কখন কিনেছো, মানে জাস্ট রিসিটের ভেতরেই সব কিছু। সো এটাই হচ্ছে ফান ওখানে শপিং করার জন্য। তো মেইন ঘটনায় আসি, আমাদের অতিথিরা ওনারা বাড়ি পেয়ে গিয়েছেন তখন, মনের মতো মাস 2 আমাদের সাথে ছিলেন। তো ওনারা বাড়িতে তখন শিফট করে আমাদেরকে বললো চলে ওখানে আসার জন্য, সবাই মিলে কদিন না হয় হইচই করলাম একসাথে। যা বলা তাই কাজ। উনি যেখানে বাড়িটা কিনেছেন এটা পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে হাইওয়েতে যদি আসতে চান তাহলে 15 মিনিটের রাস্তা, এবং বেশ চমৎকার নেবারহুড, অনেক গাছালির মধ্যে এই ছোট্ট রাস্তাগুলো এঁকে বেঁকে গেছে ওখানে। তো যতটুকু শুনতে পেলাম, এখানে যারা নেবারহুডে যারা থাকে, যে 8-10টা বাড়ি আছে, গত 48 বছরে এখানে কোনো বাড়ি কেনা বেচা হয়নি। অর্থাৎ ওনারাই প্রথম একটা কিনলেন এই 48 বছর পর। ওখানে একটা কাপল ছিল, ওখানে প্রায় 90 বছর ওদের বয়স। সো এই ভদ্রলোক মারা গেছেন, তো এখন ভদ্রমহিলা যেহেতু একা ওনার পক্ষে সম্ভব না ওখানে এই বাড়িটা টেক কেয়ার করার, সো উনি প্ল্যান অনুযায়ী এটা উনি বিক্রি করে দিয়ে কোনো একটা অ্যাপার্টমেন্টে উঠে যাবেন, ইজি ফর হার। সো ওনাদের বাড়িটা হচ্ছে ঢোকার মুখে একটা চার্চের পরপরেই হচ্ছে এই বাড়িটা। তা এখন সবাই মিলে ওখানে আমরা বেশ হইচই করছিলাম, সারাদিন ধরে আমরা খুব মজা করছিলাম। ওনারা তো আগ্রহ নিয়ে দেখাচ্ছিল এবং অনেক প্ল্যান বলছিল কিভাবে এটা রেনোভেট করা যাবে, অনেক কিছু হয়তো বদলে ফেলতে হবে। নিচে বেসমেন্টের নিচে যে ফ্লোরটা ওটা পুরোটাই আসলে চেঞ্জ করতে হবে, অনেক পুরনো। ওখানে একটা স্টাডি রুমের মতো দেখলাম, দরজাটা তো পুরোটাই ভাঙা, ওটা রিপেয়ার করা হয়নি। একটা বাথরুম আছে, টয়লেট অ্যান্ড বাথ আছে, আর একটা বেডরুম আছে নিচে বেসমেন্টে। বেডরুমের বেসমেন্টের আবার একদিকটা কাচের, এক সাইডটা উপরের দিকে কাচের, যাতে বাইরের অন্তত কিছুটা দেখা যায়, এভাবে ডিজাইন করা। তো ভেরি ইন্টারেস্টিং থিং হচ্ছে মেইন ফ্লোরের মধ্যে ওনাদের যে লিভিং অ্যান্ড যে এবং যেটা ডাইনিং এরিয়া বলা যায়, সেটার মাঝামাঝি একটা অনেক বড় একটা খুব সুন্দর ঘোলাটে একটা কাঁচ দেখতে পেলাম। ওই কাঁচ দিয়ে আসলে পুরোটা একটা ওয়ালের মতো, ওখানের ভেতরে বেশ ঘোলাটে কিছু পিকচারের মধ্যে কিছু মেয়ের কিছু ছবি, কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের। তো উনি বললো যে এই কাঁচটা ইজিপ্ট থেকে প্রায় সেই 50 বছর আগে ওনারা $20,000 দিয়ে, US ডলার দিয়ে ওনারা এটা ইম্পোর্ট করেছিলেন। এটা অনেক ইন্টারেস্টিং, এটা তো বেশ ভালো লাগলো। আর আরো ভালো লাগলো যে এখানে দেখলাম যে আরো কিছু পুরনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর বেসমেন্টও আমি দেখেছি। এটা ওনারা নিয়ে যায়নি, কারণ বাজানোর হয়তো কেউ নেই। তো রাতে ডিনার হলো, ডিনার করে সবাই মিলে এখন বসলাম। আমার ওয়াইফ অনেক সুন্দর গান গায়, তো ওর গানের গলা বেশ মিষ্টি।
তো সবাই ধরলো আমার ওয়াইফকে গান শোনানোর জন্য। সো গানও হলো, অনেকগুলো গান সে গাইলো আর কি। গাওয়ার পর এখন আমরা প্ল্যান করলাম কি কোথায় থাকবে না থাকবে। তা আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে আমরা নিচে বেসমেন্টে বেডরুমে থাকতে পারবো, আর উপরে এক মাস্টার বেডের ভিতরে আমার সেই সিনিয়র কলিগ, ওনার ওয়াইফ আর ছেলে, আর আরেকটা যেটা রুম আছে ওখানে আমার দুটো মেয়েই থাকতে পারবে, কোনো অসুবিধা নেই। সবকিছু সেট হয়ে গেল, সবাই যার যার রুমে চলে গেল। তো আমরা গেলাম নিচে। তো সারাদিন তো অনেক হইচই হলো, ঘুমানোর সমস্ত প্রস্তুতি। তো ঘুমাতে গেলাম। ঘুমাতে যাওয়ার কতক্ষণ পরে আমি বাইরের চোখটা বাইরে দিয়ে সেই জানালার কর্নিশ দিয়ে বাইরের দিকে এমনি আকাশ দেখা যাচ্ছিল। তো হঠাৎ করে মনে হলো যে কে যেন সরে গেল ওদিক দিয়ে। তো ভাবলাম চোখের ভুল হতে পারে, অথবা ক্যানাডাতে অনেক রাকুন থাকে। এই ধরনের বাড়ির পেছনে রাত হলেই সে রাকুনগুলো হচ্ছে একটা বেড়ালের মতো, বেশ বড় সাইজের, মুখটা ছোট, গ্রে আর ব্ল্যাক কালারের হয়। আর এরা এসে ওই গার্বেজ বিন টিনগুলো যদি খোলা পায় ওগুলো খুলে ওরা সব মানে সত্যানাশ করে রেখে চলে যায়। ওরা ওই গার্বেজ খেতে আসে আর কি ওখানে। তো ভাবলাম রাকুন হতে পারে। তো চোখটা প্রায় লেগে আসছিল ঘুমের মধ্যে। হঠাৎ করে মানে কুটকাট শব্দ হচ্ছিল, পুরনো বাড়ি। ভাবলাম যে হয়তো শব্দটা এমনি হচ্ছে, কাঠের হয়তো শব্দ হতে পারে। তো হঠাৎ করে আমার মনে হলো কে যেন বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তো আমি ভাবলাম আশ্চর্য, উপরে বাথ অ্যান্ড টয়লেট আছে দুটো, নিচে কে আসবে? নিচে তো আমরা ছাড়া আর কেউ নেই। তো যাই হোক, আমি চোখটা আমার প্রায় বন্ধই ছিল। তো হঠাৎ করে চোখটা খুলতেই দেখি হুইল চেয়ারে বসা একটা লোক সে বাথরুম থেকে বেরিয়ে স্টাডি রুমের দিকে চলে গেল। এটা কি হলো? আমার বডিটা একটু ভারী হয়ে আসছিল। আমি আমার ওয়াইফকে ডাকার চেষ্টা করলাম, ওকে ডাকছিলাম কিন্তু ও ততক্ষণে ঘুমিয়ে গেছে। তারপর ওকে ডেকে তুললাম, বললাম যে তুমি কোনো শব্দ শুনতে পেয়েছো? আমি একটা লোককে দেখলাম হুইল চেয়ারে করে বেরোলো। বলে কি বলছো এগুলো? যাও তো, আমার ঘুম পাচ্ছে, তুমি গিয়ে দেখে আসো, তোমার এত ইন্টারেস্ট লাগলে। এই বলে সে আবার ঘুমিয়ে গেল দিব্যি। আমি আর কি করা, আমি আস্তে করে উঠলাম। উঠে আমি বললাম যে দেখি কি হলো ব্যাপারটা। আমি তো নিজেই দেখলাম যে হুইল চেয়ারে করে একজন বেরিয়ে গেল ওদিক থেকে। তো সমস্ত সাহস করে আমি যখন ওদিকে স্টাডি রুমের দিকে গেলাম, ভেতরে ঢুকে দেখি তেমন কেউ নেই। এদিক ওদিক তাকাচ্ছি, না কেউ নেই। হঠাৎ শব্দ করে দেখি সেই যে পেন্টিংটা সেই ভদ্রলোকের, সেই পেন্টিংটা দেয়াল থেকে পড়ে গেল। আমি বললাম এগুলো কি হচ্ছে? এই মুভির মতো এগুলো হঠাৎ শব্দ করে পেন্টিংটা পড়বে কে? এমন না যে কোনো কারণ থাকতে পারে ওই মুহূর্তে ওই পেন্টিংটা পড়তে হবে। আমার মাথায় ঠিক ঢুকছিল না যে এসব কি হচ্ছে। তা আমি বেডরুমে ব্যাক করে চলে আসলাম। বেশ কিছুক্ষণ আমার বডির ভেতরে ওই ফিলিংটা ছিল যে কি করা যায়। আমার ওয়াইফকে কি আবার ডাকবো? আবার ভাবলাম যে না, সে হয়তো দেখা গেল হঠাৎ যদি ভয় পায় সারাটা রাত সে এমনি পার করে দেবে। তো আমি আর ডাকলাম না। পরদিন সকালে ঘুম থেকে আমরা উঠলাম, হাত মুখ ধুয়ে যখন উপরে গেলাম ডাইনিং এর এবং কিচেনে, তখন ভাবি ছুটোছুটি করছে। আমার ওয়াইফ গিয়ে ওনার সাথে হেল্প করলো তখন নাস্তা রেডি করার জন্য। তো আমরা তখনও কেউ কিছু বলছি না। একটু পরে দেখি আমার সেই সিনিয়র কলিগ বেসমেন্ট থেকে ক্লিনিং এর যাবতীয় যত স্টাফ আছে ওগুলো নিয়ে উপরে আসছে। কি ব্যাপার? তো যা শুনলাম অবাক না হয়ে পারলাম না। সেই 50 বছরের পুরনো সেই বিশাল ডেকোরেটেড গ্লাসটি কে যেন ভেঙে ফেলেছে। তা আমরা গিয়ে যখন আমি কি ওখানে দেখলাম, আসলেই তো মনে হলো হাতুড়ি দিয়ে সে ওই কর্নারে কেউ হিট করেছে এবং ওগুলো স্ক্র্যাচ, ওগুলো যে ভেঙে গেছে, ফেটে গেছে, সেই পুরো ইমপ্রেশনটা পুরাই দেখা যাচ্ছে। আমি তো হতবাক। তখন আমি আর শেয়ার না করে পারলাম না। ওনাকে বললাম সকালবেলা যে কাল রাতে কি ঘটেছে বেসমেন্টের ভেতরে, এবং বললাম যে হুইল চেয়ারে করে আমি নিজে দেখেছি একজন ওখান থেকে বেরিয়ে যেতে, এবং বললাম যে সেই পেন্টিংটা পড়লো কি করে। তখন উনি এবং ভাবি, আমরা বাচ্চারা সবাই দৌড়ে নিচে এসে এবং দেখলাম সত্যিই সেই স্টাডি রুমের নিচে তখনও পর্যন্ত সেই পেন্টিংটা ওখানে পড়ে আছে। কিন্তু সেই হুইল চেয়ারের ভদ্রলোকের ব্যাপারটার কেউ কোনো এক্সপ্লেনেশন দিতে পারলো না। সো ক্যানাডাতে সেই প্রথম আমার এই হন্টেড ঘটনার অভিজ্ঞতা হলো। ভূত.com এর সকল শ্রোতা ও কলাকুশলীকে আবারও ধন্যবাদ। রাসেল ভাই, আপনাকেও অজস্র ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। রেহমান ফ্রম টরন্টো, ক্যানাডা। Spirit, be here with me. ¿Qué tú? Voot.com
returns with Russell. আমরা অনেক সময় খুব তাড়াতাড়ি মানুষকে জাজ করে ফেলি না, যেটা সত্যি নাকি মিথ্যা, নাকি সত্যি নাকি মিথ্যা, কত রকমের চিন্তা করি। আমার মনে হয় কি, আমিও কিংবা আপনিও ওই মানুষটার ভেতরে তো ডুব দিয়ে দেখতে পারবো না। ওই মানুষের সমস্যা উনিই ভালো জানেন, উনি কি করছেন না করছেন সেটা উনিই ভালো জানেন। আমাদের উপভোগ করার কাজ, আসুন আমরা উপভোগ করি, এবং এই বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা মাথা থেকে যত তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে পারবেন তত বেশি এনজয় করবেন। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আমি জুলিয়েট ফ্রম কলকাতা, ইন্ডিয়া। আমি আপনার ভূত এফএমটা আজকে প্রায় 2 বছর ধরে শুনি। আমি ইন্ডিয়ার, আমি জানতাম না আপনাদের ওখানে কোনো মানে ভূত এফএম বা রেডিও ভর্তির ব্যাপারে আমি কিছুই জানতাম না। তো সাডেন সার্চ করতে গিয়ে আমি আপনার একটা এপিসোড শুনি, আমি এত বড় ফ্যান হয়ে যাই যে আমি পরপর করে সব এপিসোড শুনতাম। যেমন এখন ভূত এফএম, পরে যে আপনি ভূত.com শুরু করেছেন সেটাও আমি শুনি। আমি ভীষণ পছন্দ করি আপনার, আপনি যেভাবে শোটাকে হোস্ট করেন, আপনি যেভাবে কথা বলেন, আপনার পরিষ্কার উচ্চারণ আমার ভীষণ ভালো লাগে। আর আপনি যে গল্প মানে যে ঘটনাগুলো এত সুন্দর করে, এত নাটকীয়ভাবে, এত ভালোভাবে পড়েন, মানে মনে হয় যেন আমি সত্যি ওই জায়গাটায় আমরা রয়েছি, ওই ঘটনাগুলো আমরা শুনছি। আমি ভূত অবিশ্বাস করি না, আমি কোনো কিছুকে খুব একটা বেশি অবিশ্বাস করি না এই প্যারানর্মাল ব্যাপারগুলোকে, কারণ আমি নিজে কিছু ফেস করেছি জীবনে, ডেফিনেটলি ইয়েস আমি করেছি। আরও অনেকেই আমার পরিচিতির মধ্যে মানে অনেক শুনেছি, দেখেছি। সো আমি ধীরে ধীরে বলবো আপনাকে ঘটনাগুলো এক এক করে। তো আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করছি সেটা আমার যিনি দিদি থাকেন আমার বাড়িতে, যে মেড, তো উনি আমার বাড়িতে আজ প্রায় 3 বছর আছেন। তো এর আগে উনি একটি বাড়িতে 9 বছর ছিলেন। এটি প্রায় আপনার 10-11 বছর আগেকার কথা। ঘটনাটি ঘটে জামদের ইন্ডিয়ার জামশেদপুর বলে একটি জায়গা আছে, ওখানে জামশেদপুর বলে জায়গাটিতে উনি একটি বাচ্চাকে দেখাশোনা করতেন। তার বাবা মা দুজনেই কাজ করতো, চাকরি করতো। তো একদিন বিকেলে দিদি ছাদে যায় জামা কাপড় আনার জন্য। জামা কাপড় মেলা ছিল, তো ওগুলো বিকেলবেলা তখন সন্ধ্যে পড়ছে। ওই সময় দিদি গিয়ে জামা কাপড়গুলো বাচ্চাটাকে নিয়ে গিয়ে ছাদে যায়, কোয়ার্টারের ছাদে উঠে দিদি দেখছে যে ছাদের পাঁচিলের উপরে, বড় কোয়ার্টারের ছাদ, বড় পাঁচিল, একটা বসে রয়েছে একটি মেয়ে। তো দিদি একটু 2-4 পা এগিয়ে গিয়ে মেয়েটিকে বলে, এই মেয়ে নিচে নাম, ওখানে বসেছিস কেন, পড়ে যাবি না? ছোট মেয়ে, ধরুন 10-11 বছর কি 13 বছরের একটি মেয়েটি পেছনের দিকে পা করে বসে পুরো মাথাটা ঘুরিয়ে দিদির দিকে ঘুরে গেল মাথাটা। দিদি দেখে বিশাল বড় বড় দুটো চোখ, আর কিরকম খিলখিল করে দিদিকে দেখে হাসছে। দিদি ওখান থেকে পালিয়ে লাফিয়ে দৌড়ে নিচে এসে দিদি অজ্ঞান হয়ে যায়। তারপর থেকে দিদির অনেক জ্বর, তারপরে বাচ্চাটারও অনেক জ্বর। যে বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল দিদি, অনেক ওষুধ খাওয়ানো হলো, তাদেরকে মাদুলি ঠাদুলি দেওয়া হলো। পরে দিদিরা জানতে পারে যে ওই ফ্ল্যাটে, ওই কোয়ার্টারে কেউ একটা কখনো আত্মহত্যা করেছিল। তো ছাদে নাকি এরকম প্রায়শই এরকম দেখা যায় সন্ধ্যের পরে। ওই ফ্ল্যাটে সন্ধ্যের পরে কেউই খুব একটা ওঠে না। দিদিরা যেহেতু নতুন ছিল, দিদি না জেনে কাজটা করে ফেলেছিল, উঠে পেরেছিল। তারপর তারা ওখান থেকে ছেড়ে ওরা কলকাতায় চলে আসে। এটা একটা ঘটনা দিলাম রাসেল ভাই। পরে আপনি যদি আমার এই ঘটনাটা শেয়ার করেন, আমি ডেফিনেটলি আপনাকে আরো অনেক গল্প দেবো। আমি নিজের সাথে আমার কিছু খুব ইন্টারেস্টিং ঘটনা আছে, আমি ডেফিনেটলি আপনাকে শেয়ার করবো রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই, ভালো থাকবেন। আপনার এই যে ভালো দলে থাকা ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। বাই বাই রাসেল ভাই, টেক কেয়ার।
Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. চলুন শুনে আসি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনাটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কোভিড-19 করোনা ভাইরাস থেকে যারা আমরা সুস্থ আছি, আল্লাহর কাছে শুকর আদায় করি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা 19 রমজানের সময়কাল। করোনা ভাইরাসে মানুষের অনেক পরিবর্তন ঘটে যাচ্ছে। এখন মানুষ সব থেকে বেশি আক্রান্ত, ভীত এবং ক্ষতিগ্রস্ত যেটা হচ্ছে, স্বাভাবিক কোনো অসুখ, স্বাভাবিক কোনো রোগ হলেও মানুষ সেই করোনা বলেই যে দাবি চালাচ্ছে, যার কারণে কিছু কিছু মানুষগুলো বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার ঘটনা হচ্ছে 19 রমজান বুধবার ছিল। সেটা ইফতারির পর একটি মেয়ে জোনাকি যখন ছাদে উপরে ফোনে কথা বলতে যায়, তো ওকে রাত্রি মাগরিবের পরে, ইফতারির পরে সে ফোনে যখন কথা বলতে থাকে, তার গায়ে একটি বাতাস আসে, গরম বাতাস। তো তার মাথা ধরে এবং সে যখন বাড়িতে ঘরে চলে যায়, কিছুক্ষণ 1 ঘন্টা খানিক পরেই তার প্রচন্ড কাঁপুনি এবং জ্বর চলে আসে। তো যখন তার শরীরে এই কাঁপুনি, জ্বর আসে এবং মাথা খুব ব্যথা শুরু হয়, ও যখন চিৎকার শুরু করে, তো বাড়ির সকলেই সেটা ভাবে যে তাকে কোভিড-19 অর্থাৎ করোনা আক্রান্ত হয়েছে। তখন তাকে নিজ ঘরে রেখে, একাকী রেখে তাকে দরজাটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু অথচ তার স্বাভাবিক যে জীবনটা ছিল, স্বাভাবিক কথা বলা, স্বাভাবিক চলাটা তার একটু ব্যতিক্রম। ওনাকে যখন আমরা সুস্থ করার পর ওনার কাছ থেকে যাগুলো শুনি, উনি আমাকে যেভাবে বর্ণনা করেন, এবং আমি যখন উনি জিনে আক্রান্ত থাকে, যখন আমি তাকে দেখতে যাই, তখন আমি তাকে যেভাবে দেখি, তো স্বাভাবিক বর্তমানে সবাই ভাবে তাকে করোনা আক্রান্ত, কিন্তু আমি যেটা ভাবছি বা যেটা দেখছি এবং উনিও যেভাবে তার শরীরে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা জিন ধরা। তো বিশেষ করে যেদিন রাত্রে 19 রমজান বুধবার মেয়েটিকে ছাদের উপরে বাতাসটা যখন আসে তার গায়ে, তখন তার যে মাথা ধরা এবং রাত্রিবেলায় খুব জ্বর, কাঁপুনি, শীত, তো উনি চিৎকার করে বলতে থাকে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার খুব ক্ষতি হচ্ছে, আমাকে মারতেছে, আমার খুব আঘাত হচ্ছে, বুকে বড় চাপ লাগতেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তোমরা আমাকে বাঁচাও। তার বাড়ির ফ্যামিলির সবাই মিলে সে করোনা আক্রান্ত ভেবে তাকে এরকম ভাবে দরজা বন্ধ করে দেয়, দরজাতে তালাবদ্ধ করে তাকে একাকী রাখে। সেদিন সে সারা রাত খুব কষ্ট, তার সারা রাত সেই জিনে ধরা একটা রোগীকে যেভাবে জিন আক্রান্ত, জিনে মারধর করা, আঘাত দেওয়া, তাকে কষ্ট দেওয়া, সে সারা রাত সে কষ্ট ভোগ করতে হয়েছে। সকলেই সেহরি খেতে উঠছিল, কিন্তু তাকে কেউ দেখতেও যায়নি। তার কি পরিস্থিতি, উনি শুধু চিৎকার করছে। বিশেষভাবে দিনের বেলাতে যখন তার মানুষগুলো ফ্যামিলিগত ভাবে কেউ জানলা দিয়ে দেখে, তখন দেখে যে সে একাকী হাসতেছে এবং কিছুক্ষণ পর আবার কান্না করে, এবং অতীত এমন পিছনো কথা, যা ওর জন্ম পূর্বে, মেয়েটির জন্মের পূর্বে অতীতের অনেক কথাগুলো সে তার বাবার সম্বন্ধে, দাদার সম্বন্ধে একা একা বলতে লাগলো। তো হঠাৎ করে তাদের ভেতরে একটা ভাবনা আসলো, যেটা অদ্ভুত বিষয়, করোনা আক্রান্ত রোগী, উনি হাসে, কান্না করে, আবার তার বাবার, দাদার অতীতের যার জন্ম শোনেনি, দেখেনি, কিন্তু বলে যাচ্ছে।
তার স্বাভাবিক আচরণ বিধি দেখে তখন তারা একটা ভাবলো যে তাহলে হয়তো তার অন্য কোনো সমস্যা। তখন একজন হুজুরকে ডাকানো হয়। সে হুজুর আসছিল, কিন্তু হুজুরও পরবর্তীতে বলল ভয়ে যে না, এটা জিনগ্রস্ত না, এটা করোনা আক্রান্ত একটা স্বাভাবিক উনার রোগ ব্যাধি। হুজুরও তাকে দেখতেও যান নাই, কোনো কিছুই করেননি, উনি শুধু বলছেন যে আপনি হাসপাতাল নিয়ে যান। তো পরবর্তীতে সেখানে আমাকে না যাওয়া হয়, সেখানে আমাকে ডাকে। তো আমি যখন গেছি, আমাকেও বলছে যে দেখেন, যদি করোনা আক্রান্ত হয়ে থাকে তাহলে আপনিও যদি যান সেখানে আপনার তো ক্ষতিগ্রস্ত হবেন, আমরা তো কাছের থেকেই যাই না, আপনি প্রথম দূর থেকে বসে দেখেন যে উনি কি করোনা আক্রান্ত না জিনে ধরা রোগী। তখন বললাম ঠিক আছে, দরজাটা তালাবদ্ধ করে যেহেতু রেখেছেন, ওনার অবস্থা তো খুবই খারাপের দিকে দেখা যাচ্ছে, আমি প্রথম জানলা দিয়ে তার সাথে কথা বলি। তো যখন জানলা খুলে আমি তাকে ডাক দিলাম, সে কোনোভাবেই সাড়া দিল না। যখন আমি একটি আয়াত পড়লাম, কোরআনে আয়াত যখন জোরে আওয়াজ করে পড়লাম, তখন দেখি সে চিৎকার করে বসে এবং তার স্বাভাবিক যে চলা বলা এবং তার আচরণগুলো, বিধিগুলো আমরা দেখি যে জিনে ধরা। তার চোখ দুটো প্রচন্ড লাল হয়ে আছে। বিশেষ জিনে যে সারা রাতটাকে আঘাত করে, গলায়, হাতে খুব আচরের দাগ। পরবর্তীতে আমি বলে দিলাম যে ঠিক আছে, এখন দরজাটা তালাটা খুলে দেন, আমি এখন ভেতরে গিয়ে আমি তাকে দেখব, এটা জিনে ধরা রোগী। পরে বসলাম তার কাছে গিয়ে, কিন্তু আমার কাছে কেউ ছিল না। ওরা সবাই ভয় ভীতি ছিল যে করোনা আক্রান্ত। তা আমি একা সেখানে বসে যখন মেয়েটির সেই জিনে ধরা রোগীটাকে চিকিৎসা করি, তখন দেখেছি হ্যাঁ, এটা খুব খারাপ একটি জিন, খুবই ভয়ানক একটি জিন, যে এই বাড়িতে বহুদিন যাবৎ চলাফেরা করত, এই বাড়িতে বসবাস করত। তার পূর্বের দাদা দাদির থেকেই এই বাড়িতে জিনের থাকা বসবাস। পরবর্তীতে যখন আমি তাকে স্বাভাবিক অবস্থায় একটি দোয়া পড়ে ফু দেওয়া হয় এবং তাকে ফিরানো হয় জিন থেকে, তখন সে আস্তে আস্তে ফিরে আসে সুস্থর দিকে। এবং তার সাথে আমি কথা আস্তে আস্তে যখন শেয়ার করি কিভাবে কি হলো, সে আমাকে সবগুলো কথাগুলো বলে। কিন্তু বিশেষ যেটা আমাদের এখনো সে বাড়িতে আজ থেকে যে 19 রমজানের ঘটনা যে ঘটে যাওয়া, আজকে ঈদের 10 দিন মতো হয়ে গেল, কিন্তু এখনো সেই বাড়িতে প্রচন্ড ভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রত্যেকটা মানুষকে ভয় দেখা এবং কারো না কারো সেই কোভিড-19 মতো রোগ, করোনা আক্রান্তর মতো মাথা ধরা, বুকে চাপ পড়া, জ্বর চলে আসা, এমনকি শ্বাসকষ্ট, ঠিক যেমন করোনা আক্রান্ত রোগীদের মতো যে সমস্যাগুলো দেখা দেয়, তাদের ঘরের মধ্যে একের পর একজন পর একজন একটা সমস্যা পড়েই থাকে। তখনই সেই মানুষগুলো, যাদের এই সমস্যাগুলো দেখা দেয়, তখনই তারা সেই মানুষগুলো একটা আলাদা ঘরে আটক করে রাখে এবং তারা কোনো চিকিৎসা বা কোনো কিছু নেয় না। সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা হচ্ছে, তারা রাত্রিবেলায় প্রায় 10টার পরে, 11টার পরে তারা হঠাৎ হঠাৎ কিছু কিছু বৃদ্ধ মানুষের মতো কান্নার শব্দ, কিছু কিছু দেখা যায় কাউকে নাম ধরে ডাকা, কিছু কিছু সময়তে মাগরিবের পর দিয়ে হঠাৎ করে সিঁড়িতে ঠিক ওই জোনাকির মতো আরেকজনকে দেখা, এরকম প্রায় ঘটনা ঘটতেই আছে। তা এখন বর্তমানে লকডাউন থাকা এবং করোনা আক্রান্ত সবাই যেহেতু আতঙ্কিত, তা আমিও স্বাভাবিকভাবে সেইভাবে পুরোপুরি কাজ এখানে করতে পারিনি। শুধু মেয়েটাকে চিকিৎসার জন্য যাওয়া হয়, তাকেও পুরোপুরি আমি সুস্থ এখন বর্তমান, কিন্তু বাড়িটা যে আমি বন্ধ করে আসব বা সেই পুরোপুরি জিনটা কেন কতদিন ধরে আছে, কিভাবে কি হচ্ছে, এই পুরো বাড়িটাকে যে বন্ধ করে আসব, সেটা এখনো করা হইতেছে না।
আমাকে প্রতিটা দিনই ফোন করে বলা হয় যে তারা রাত্রিবেলায় খুব আতঙ্কিত থাকে, সেই কারো না কারো নাম ধরে রাত্রিবেলা ছাদ উপরে ডেকে নিয়ে যায়, কারো না কারো এরকম ভাবে কান্নার শব্দ শুনতে পায়। বর্তমানে আমাদের লালবাগের মধ্যে সেই জায়গাটা, বাড়িটা খুবই আতঙ্কিতগ্রস্ত আছে। তো আশা করি সেইটা অচিরেই, খুব শীঘ্রই সে বাড়িটা বন্ধ করে দিয়ে আসবো। এবং আমার কাছে বিশেষ খেয়াল যে পূর্বে যারা ছিলেন তার দাদা দাদি, কারো না কারোর সাথে তার সেই জিনের সম্পর্ক থাকাতে ওই সেই বাড়িটাতে সেই জিনের বসবাস হয়ে গেছে। এখনো পর্যন্ত সেই জিন সেইখানে বসবাস করতেছে। হয়তো এই জিনকে তাড়ানো বা ঘর বন্ধ করার পরেও সেই জিনকে এখান থেকে বিতাড়িত করা সম্ভব হবে না। সে এখানেই তার বসবাস, সে এখানেই থাকা শুরু করেছে। সবচেয়ে বড় ভয়, যেটা সবচেয়ে বড় আতঙ্কিত, যে কোভিড-19 মতো জিনে যখন ধরে, জিনে যখন আক্রমণ করে, মানুষ তখন মনে ওই ফ্যামিলিতে জাগে, ওই বাড়ির মানুষ কেউ না কেন ভাবে যে তাকে করোনা আক্রান্ত করেছে। তাকে কেউ সাহায্য বা কোনো চিকিৎসার জন্য কেউ অগ্রসর হয় না, তাকে গৃহবন্দী দরজাতে তালা দিয়ে রাখা হয়। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। দুঃখজনক যে কোভিড-19 আমাদেরকে বর্তমানে মানুষ পরিবর্তন, মানুষের ভেতরে যে সহানুভূতি, মানুষের ভেতরে যে একটা মানব সেবা, আমরা মানুষ থেকে ভালোবাসাটা দূরে সরে যাচ্ছি। কোভিড-19 শুধু এই ক্ষতিগ্রস্ত কোভিড-19 দ্বারাই আক্রান্ত না, হয়তো অন্য কোনো রোগও তার হতে পারে, জিনও ধরতে পারে, অথবা তার যে কোনো একটা অসুখ, যে কোনো রোগ হতে পারে। কিন্তু আমরা বিশেষভাবে এই কোভিড-19 করোনা আক্রান্ত ভেবে স্বাভাবিক মানুষের দিনগুলো ক্ষতিগ্রস্ত আমরা করে যাচ্ছি। এরকম বহুজনে সেই জিনে ধরা রোগীগুলো পড়ে আছে। আমাদের কাছে খবর যেগুলো আসে আমরা যেতেও পারি না, বা তারাও এখন ভয়ে ঘরে প্রবেশও করতে দেয় না। যে বিশেষ সবারই একটা আতঙ্ক, সেটা কোভিড-19 করোনা রোগ ব্যাধি। কিন্তু আমরা বলতেছি যে এখন বর্তমানে স্বাভাবিক মানুষগুলো জিনের দ্বারা বা অন্য কোনো রোগ আক্রান্ত হতে পারে। অতএব যে কোনো রোগ হোক না কেন, আমাদের সবারই সচেতনতা দরকার। কোভিড-19 ভেবে একটা মানুষের জীবন নষ্ট না করা, একটা মানুষকে মৃত্যু ঝুঁকিতে না নেওয়া। তো এই ছিল আমার আজকে ঘটনা। আরো ইনশাল্লাহ আমার আরো কিছু ঘটনা আছে, আমি পরবর্তীতে আবারও পাঠাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার জন্য দোয়া করবেন। Spirit, be here with me. ¿Qué তুমি? Bhoot.com. The fear returns with Russell. আমি জানি বিশ্বাস করা খুবই শক্ত, বিশ্বাস করা বেশ কঠিন। মাঝে মাঝে কিছু কিছু ঘটনা শুনে আমার ভেতরেও যে সন্দেহ দানা বাঁধে না তেমন কিন্তু না, আমার মধ্যেও সন্দেহ আসে। আমি তখন আবারও পাল্টা ইমেল করি, আচ্ছা আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটা আরেকবার একটু যদি জানাতেন আমাকে, যে আপনি যা লিখছেন বা যা বলছেন সেটা সত্যি ঘটনা, একটু প্লিজ জানাবেন। আমি জানি খুব ভদ্রভাবে উত্তর দিলেও এই কথাগুলো কখনো কখনো গায়ে তো একটু লাগেই, যে আমি একটা সত্যি কথা বললাম, তারপরে উনি আবার এভাবে আমাকে জাজ করছেন। ব্যাপারটা না আমার কাছে খুব ভালো লাগে তা না, কিন্তু আমার তো অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, সেজন্যই জিজ্ঞেস করি। আমি এখন যে ঘটনাটা প্লে করব সেই ঘটনা পাওয়ার পরেও একটু অস্বস্তি লেগেছিল, যার জন্য আমি আবারও জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই ঘটনা যে সত্যি এইটা আপনি একটু আমাকে জানান। উনি কিন্তু আবার আরেকটা অডিও ক্লিপে জানিয়েও ছিলেন যে আমার এই ঘটনা সত্যি। আচ্ছা, আমার কাছে মনে হয় ভিডিওটা আছে, সেটা আমি হয়তো প্রচার করব। এবং তিনি বলেছিলেন যে এই ঘটনাটা সত্যি। তো
এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে মাঝে মাঝে আমার সাথে হয়। যাই হোক, আমরা কথা না বলে নেক্সট ঘটনায় যাব। ঘটনাটা কেন এরকম অস্বাভাবিক বললাম, কেন আমার বিশ্বাস হতে চাচ্ছিল না, আপনারা একটু শুনে দেখুন তো, এবং কমেন্ট করে এই স্বাধীন মিউজিক অ্যাপের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কোন জায়গাটায় আপনারও খটকা লেগেছে। যদি আপনার খটকার জায়গা আর আমার খটকার জায়গা মিলে যায়, তাহলে বুঝতে পারবো যে উই আর অন দ্য সেম পেজ, এবং আজকের রাতের বাকি সময়গুলো দারুণ জমবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল ভাই আমাকে আসলে আজকে আমার গল্পটি বলার সুযোগ দেওয়ার জন্য। আর আপনি তো ভালোই আছেন, আপনি সবসময় ভালো থাকেন। তবে আশা করি যে সমস্ত শ্রোতারা রয়েছে, যারা শুনছেন, তারা প্রত্যেকেই ভালো আছেন এবং তাদের পরিবার এবং আত্মীয় স্বজন এবং প্রতিবেশী সবাই ভালো আছেন। আমরা আসেন একজন আরেকজনের জন্য দোয়া করি। আমি আসলে বাবা এক্সপোজ নামে একটি গ্রুপের এবং একটি পেজের একজন অ্যাডমিন, এবং আমি বাবা এক্সপোজের সাথে কাজ করতে গিয়ে কয়েকটা প্যারানর্মাল ঘটনার সম্মুখীন হয়েছিলাম। তো সেখান থেকে আমি একটি ঘটনার কথা বলবো। আমরা গিয়েছিলাম 47/2 নামে একটি বাড়িতে, যেটা সম্পর্কে আসলে বিভিন্ন ডকুমেন্টারি আগেই বানানো হয়েছে এবং এটা খুব ফেমাস একটা হন্টেড প্লেস। তো এই জায়গাতে আমরা যাওয়ার পরে আমরা আসলে এর আগে 2-1 বার গিয়েছিলাম জাস্ট রেকি করার জন্য এবং যাবতীয় অনুমতি যাতে ভিডিও করতে পারি সেই সমস্ত ব্যাপারগুলোর জন্য। তো পরবর্তীতে আমরা যখন গেলাম মূল ভিডিওর জন্য, গিয়েছিলাম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি আমরা বাড়িটা ঘোরাঘুরি করলাম, দেখলাম কোন জায়গায় কি করব সেটা বুঝলাম এবং ক্যামেরা দিয়ে শ্যুটও করলাম। তো এর মধ্যে কোনো সমস্যা হয়নি এবং আমাদের মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস গেঁথে গিয়েছিল যে না, এটা আসলে কোনো প্যারানর্মাল কোনো কিছু না, জাস্ট অতিরঞ্জিত। সো এটাকে এক্সপোজ করা খুবই সহজ হবে। আমরা আসলে এক্সপোজ করি যে সমস্ত ব্যাপারগুলো আসলে যা বলা হয় আসলে তা না, অতিরঞ্জিত কিংবা রং মাখানো বা গুজব। তো মাগরিবের পরে যখন আমরা কাজ করছিলাম, তো তখন আমাদের কিছু জিনিস ছিল, যেমন আমরা ক্যামেরা 4টা নিয়ে গিয়েছিলাম, তার সাথে আমাদের আরও বেশ কিছু ইকুইপমেন্ট ছিল, যেমন K2 মিটার ছিল, আমরা বেলুন দিয়ে কিছু কাজ করেছিলাম, আমরা স্পিড বক্স নিয়ে কাজ করেছিলাম, লেজার দিয়ে কাজ করেছিলাম, এরকম আরও বিভিন্ন ইকুইপমেন্ট আমরা নিয়ে গিয়েছিলাম। তো প্রথমে যখন আমরা বেলুন দিয়ে কাজ করতে গেলাম, 3টা বক্স করে 3টা বেলুনকে পাশাপাশি রাখলাম এবং তখন আমরা K2 মিটারটাও সাইডে রাখলাম। সাইডে রাখার পরে আমরা বললাম যে এখানে যদি কোনো জিন থেকে থাকে বা কোনো প্যারানর্মাল কোনো কিছু থেকে থাকে তাহলে তারা যেন সাড়া দেয় এবং K2 মিটারের বাতিটাকে ব্লিং করায়, 2 নাম্বার বাতিটাকে ব্লিং করায় এবং একটা বেলুনকে যেন সে নাড়িয়ে দেয়। তো আশ্চর্যজনকভাবে K2 মিটারের যেই বাতিটি, সেই বাতিটিকে সে ব্লিংও করালো, আবার দেখা যাচ্ছে যে বেলুনটা ছিল সে বেলুনটাও নড়লো, যেটাকে আমরা ইন্ডিকেট করে দিয়েছিলাম যে এটা। ইন দ্য মিন টাইম আমাদের যে অ্যাকশন ক্যামেরা, সেই অ্যাকশন ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে গেল। কেন অফ হলো এটা আসলে আমাদের বুঝে আসছিল না। তারপরে ধরে নিলাম যে না, ঠিক আছে, এটা হয়তো বা আমাদের যেই মেকানিক্যাল প্রবলেম আর কি। তো তারপরে আমরা এই বেলুন দিয়ে আরো বেশ কিছু কাজ করলাম এবং প্রত্যেকবারের রেজাল্ট পাচ্ছিলাম। বেলুন যেটাকে আমরা সরতে বলছিলাম সেটা সরে যাচ্ছিল, অথচ কিন্তু ওই জায়গাতে কোনো বাতাস নেই এবং যতক্ষণ ছিলাম ওরকম তেমন কোনো বাতাসই ছিল না। তার পরবর্তীতে আমরা ওইখানে বেলুন 3টে ওই বক্সের মধ্যে রেখে আমরা পাশের রুমে গেলাম, যেটা হচ্ছে গিয়ে একটা কিচেনের মতো, এবং সেখানে অসংখ্য হাড়গোড়, এত হাড় যে গুণে শেষ করা যাবে না। তো আমরা যখন কিচেনের এই হাড্ডি ভরা এই জিনিসটাতে গেলাম, এই জায়গাটাতে গেলাম, তখন আমাদের মধ্যে একটা অদ্ভুত, কারো মধ্যে, সবার মধ্যে না, একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে এটা আসলে একটা খুব ব্যাড একটা ফিলিংস, আসলে বলে বোঝানো যাবে না। তার সাথে আমাদের যে K2 মিটারটা ওই জায়গাতে চরমভাবে অ্যাক্টিভ হচ্ছিল, যে 3 নাম্বার 4 নাম্বার বাতি পর্যন্ত এটা জ্বলছিল, ব্লিঙ্ক করছিল অ্যাকচুয়ালি। তো আমরা ফার্স্টে কেউ সন্দেহ করেছিল যে ইলেকট্রিসিটির জন্য, বাট এই বাড়িটাতেই কোনো ইলেকট্রিসিটি নেই, এই বিল্ডিংটাই সম্পূর্ণ ইলেকট্রিসিটি কানেকশন ছাড়া।
আর বিভিন্ন ডকুমেন্টারিতে এর আগেও যে কয়টা ডকুমেন্টারি অন্যরা করেছেন দেশ বিদেশে, সেই ডকুমেন্টারিগুলোতেও দেখা গিয়েছিল যে এখানে হাড় ভরা এবং মানে শুকিয়ে যাওয়া পাখি বা কবুতর মরে পড়ে আছে এবং শুকিয়ে গেছে। কোনো বেড়াল কিংবা এই জাতীয় কোনো কিছু যদি এটাকে মারতে এবং খেত তাহলে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, বাট এটা কোনো কিছু না, জাস্ট এখানে একটা মরা পড়ে আছে, পড়ে জাস্ট শুকিয়ে মমি হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছুই না। কোনো প্রাণী এসে খায়নি বা কোনো কিছু হয়নি, যেন মনে হয় যে ভেতর থেকে কেউ চুষে নিয়ে খেয়ে ফেলেছে এরকম। তো আমরা প্রথমে যখন রেকি করতে গিয়েছিলাম তখন আমরা এই জিনিসটা পেয়েছিলাম, ইনফ্যাক্ট ভালো মতোই। এটা আসলে খুব হরর একটা জিনিস, যে এটা আসলে কেন এবং কিভাবে, এটা আসলে কোনো ব্যাখ্যা পাইনি ওভাবে। তো ওই রুম থেকে আমরা বের হয়ে বাথরুমের কাছে গেলাম। বাথরুমটার এখানে একটা ভাঙা বাথটাব ছিল। তো ভাঙা যে বাথটাব, ওই বাথটাবের ওখানে আমাদের কেটুমিটার কোনো রকম কোনো রেসপন্স করে নাই এবং মানে ওভাবে আমরা কোনো কিছু করতে পারি না। কিন্তু পরবর্তীতে ক্যামেরা দেখা গেল, ভিডিওতে আসছিল যে একটা ছোট্ট আলোর একটা বল ওখানে ঘোরাফেরা করতেছে, অথচ আমাদের কাছে এরকম কোনো আলোর বল ছিল না এবং ওই আলোর বল দিয়ে কোনো কাজ আমরা করিও নাই। মানে এটা মানে টোটালি ইম্পসিবল একটা জিনিস। ওখান থেকে আমরা যখন আমরা যখন ওই রুমটা ক্রস করছিলাম, যে রুমে বেলুন ছিল, আমরা দেখি যে বেলুন তিনটা বড় একটা জায়গা নিয়ে ত্রিভুজ আকৃতির, অনেকটা ইলুমিনাতি যে ত্রিভুজ ওই রকম আকৃতি করে রয়ে গেছে এবং এই আকৃতিটার মধ্যে আসলে অশুভ কোনো একটা ইঙ্গিত ছিল। মানে একটা ত্রিভুজ হয়ে গেল কোনো বাতাস ছাড়া, বেলুনগুলো জাস্ট নড়ে জাস্ট ওই জায়গাতে চলে গেল। এটা কিরকম না, এর আগেও আমরা যখন কেটোমিটার দিয়ে আমরা বেলুন দিয়ে কাজ করছিলাম, 3টা বেলুন নড়াতে বলছিলাম, 3টা বেলুন নড়তেছিল, একটা বেলুন নড়তে বলতেছিলাম, ওই একটা নির্দিষ্ট বেলুনই নড়তেছিল। মানে এটা একটা মানে ক্রিটিক্যাল একটা জিনিস, মানে এটা আসলে এক্সপ্লেনেবল না। এবং আমাদের মধ্যে কেউ তখন মানে খুবই কনফিউজ হয়ে গেছে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন, এখানে আসলে কি হচ্ছে। তো তারপরে আমরা অন্য আরেকটা রুমে গেলাম, স্পিড বক্স দিয়ে চেষ্টা করলাম। স্পিড বক্স দিয়ে যখন আমরা চেক করলাম তখন সেখানে অ্যান্সার পেলাম এবং তারা সেখানে 2জন বা 3জন থাকার কথা বলেছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওই স্পিড বক্স থেকে এই অ্যান্সারটা আসছিল, বাট স্পিড বক্সের ব্যাপারটা আমরা আসলে টোটালি বিলিভ করি না, কারণ এটা র্যান্ডমলি কিছু জিনিস চুজ করে হয়তো বা অ্যান্সার দিয়ে দিতে পারে, হোয়াট এভার। তো এরপরে আমরা আরও 1-2টা ঘরে গিয়েছিলাম, এর মধ্যে একটা ঘরে ভালো রেসপন্স ছিল, আরেকটা ঘরে ছিল না। আমরা যখন ফিরে আসার সময় ভাবলাম যে আমাদের বাকি যারা ছিল তারা ছবি তুলছিল, যে বিভিন্ন স্টিল পিকচারগুলো নিচ্ছিল জায়গাটার। আর আমি ভাবলাম যে একটু কোরআন তেলাওয়াত করি, একটু আজান দেই, যদি এখানে যেহেতু কিছু সিমটম দেখা গিয়েছে, যাতে আমাদের সেফটির ব্যাপারটাও একটা আছে। সো দ্যাট আমি একটু আয়াতুল কুরসি পড়লাম, আজান দিলাম। আমার সাথে আরেকজন ছিল, মানে ঠিক যখন আমি স্টার্ট করেছি তার কিছুক্ষণ পরে আমার ঠিক পিছনে একটা বেলুন ঠাস করে ফেটে গেল। মানে এমন ভাবে ফাটলো যে আমার পাশে যিনি ছিলেন উনি বেশ চমকে গেলেন এবং উনি ভয় পেয়ে গেলেন। আসলে ব্যাপারটা ভয় ছিল, কারণ হচ্ছে কি তারা সম্ভবত এই আয়াতুল কুরসি এবং আজান সহ্য করতে পারেনি, অথবা আমাদেরকে ভয় দেখাচ্ছিল বা সাবধান করছিল বা চলে যাওয়ার জন্য বলছিল। তো আমরা যখন ওখান থেকে ফিরে এলাম, আমাদের মধ্যে কয়েকজন অন্তত 2 মাস পর্যন্ত ভালো ডিপ্রেশনে ছিল এবং এর মধ্যে আমরা ফিরে আসার পরে জানতে পারলাম যে আমাদের এক মেট যে আমাদের সাথে ওখানে গিয়েছে, তার মাথাতে একটা ছোট একটা মানে পিনের মতো একটা ক্ষত এবং সেখান থেকে রক্ত পড়েছিল। যদিও সে কোনো কিছু বলে নাই এবং সে কোথায় ব্যথা পেয়েছে বা কিভাবে ব্যথা পেয়েছে সে কোনো কিছুই জানে না। জাস্ট ওখান থেকে বের হওয়ার পরে আমাদেরকে সবাইকে বলল এবং ছোট একটা ভিডিও ক্লিপ ছিল, যদিও ভিডিও ক্লিপটা হারিয়ে ফেলেছি বা আছে সম্ভবত, যদি আপনারা চান হয়তো বা দেখাতে পারি। তো মানে কিভাবে ওই আঘাতটা হলো সেই জিনিসটা আসলে আমরা জানি না, সে নিজেও জানে না।
এই আর কি আমার ঘটনা। তবে একটা ব্যাপার, যে আপনারা কেউ যদি পরিত্যক্ত কোনো বাড়িতে কিংবা এরকম হন্টেড প্লেসে যান, অবশ্যই পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নিয়ে যাবেন, কারণ কোথায় কি হয় কখন হয় কিছুই বলা যায় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ঘরে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন, আপনার নিজের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার প্রতিবেশীদের জন্য। না হলে হয়তোবা আগামীতে এরকম কোনো একটা ভূতের গল্পে আপনার বাসার কথা ইঙ্গিত করে বলতে পারি যে, বা অন্য কেউ বলবে যে ওই বাসাতে একজন করোনার রোগী মারা গিয়েছিল, এখনো তার আর্তচিৎকার শোনা যায় যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আজকে কলকাতার ঘটনা শুনিয়েছি, কানাডার ঘটনা শুনিয়েছি, এবার একটু ইউরোপের দিকে না গেলে কেমন হয়? না, আসলেই আমার মাঝে মাঝে মনে হয় যে সমস্ত পৃথিবীর মানুষ কিভাবে যেন সংযুক্ত ভূত.com-এর মাধ্যমে। এটা একটা বিরাট ভালোবাসা। এই ভালোবাসার কোনো তুলনা হয় না। আমার শ্রদ্ধা নিন, আমার কৃতজ্ঞতা নিন, এবং পৃথিবীর যেখানেই থাকুন আমাদের একজন হয়ে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। আগামী পৃথিবীতে আমরা সবাই একসাথে বাঁচব, অন্তত আমি একসাথে বাঁচতে চাই। এবং আমাদের সবার একটাই পরিচয় হওয়া উচিত, আমরা মানুষ এবং আমাদের রক্তের রং লাল। মাঝখানে অনেক ঘটনা ঘটল, তাই বললাম চলুন শুনে আসি ঘটনাটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। জানি সবসময় ভালোর দলে থাকেন। তো আজকে এর আগে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম মোহাম্মদ ইমাম রাব্বানি। আমি ফ্রান্সের আনেমাস শহরে থাকি, আর বাংলাদেশে আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। আর আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মুর কাছ থেকে শোনা। এটা হচ্ছে নারায়ণগঞ্জের বন্দর থানায় আমার নানু বাড়ির। তো ঘটনাটি অবশ্যই সত্য, যেহেতু আমার আম্মুর কাছ থেকে অনেকবার শুনছি। তো সরাসরি চল যাই ঘটনায়। ঘটনা থেকে আজ থেকে 15-20 বছর আগের, না আরো বেশি, 30 বছর আগের হবে। সরি, আমি আসলে নতুন করছি আপনাদের সাথে, এই প্রথম রেকর্ড, তো অনেক কথাতে অনেক ভুলভ্রান্তি হইতে পারে, তো এটার জন্য আমি ক্ষমা দৃষ্টি। তো ঘটনা হচ্ছে, আমার এক আম্মুর কাজিনের সাথে আমার মামা, আমার ওই মামার কিছু জমি ছিল বিলের মাঝখানে বন্দরে। ওই এরিয়াগুলা এখনো হন্টেড, এখনো খুব ভয়ঙ্কর অনেক কিছুই ঘটে, যেগুলা আর কি বিশ্বাস করার মতো না এই যুগেও। আর ওই এরিয়াগুলা এতই মানে ভয়ঙ্কর থাকে, কিছু কিছু জায়গায় আপনি গেলে এখনো দিনের বেলা তো ভয় করব। তো আজ থেকে 30 বছর আগের ঘটনা, অবশ্যই তখন তো আরো খারাপ অবস্থা ছিল। তো মামা ভোর 3টায় বাসা থেকে বের হয়ে যায় তার ধান খেতে পানি দেওয়ার জন্য। তো উনি হাঁটতে হাঁটতে বিলের মাঝখানে চলে যায়, তার জমিটা ছিল বিলের মাঝখানে। আর ওনার এই বিলের 1 কিলোমিটার আশপাশে কোনো বাড়িঘর নাই, মানে চারিদিকে তাকাইলে যেদিকেই যাইবেন আপনার 1 কিলোমিটার মতো দূরত্বে যে বাড়িঘরগুলা, মানে বিলটা এত বড়। আর এই বিলের মাঝে আপনার পানিও আছে নিচু জায়গায় মোটামুটি, আর ওইখানে অনেক হিজল গাছ আছে। তো মামা প্রত্যেক দিনের মতো না, মানে আজকে হঠাৎ করে গেছে যে রাতে পানি দিবে। প্রত্যেক দিন হয়তো আজানের পর যায়, আজকে একটু বাড়িতে অনেক কাজ, তাই ভোরের আগেই পানিটা ছেড়ে
ধান খেতে পানি পরিপূর্ণ করে উনি হয়তো বাসা চলে আসবে, ভোরে সকালবেলা আবার অন্য কাজগুলা করবে, এই কারণে। তো উনি বিলের মাঝখানে গিয়ে ক্ষেতের আইল কেটে আরেকজনের পাশের জমির থেকে পানি ওনার জমিতে দিচ্ছে। তো এইভাবে দিচ্ছে 15-20 মিনিট যাওয়ার পর হঠাৎ করে দেখছে যে দূর থেকে একটা মহিলা আসছে, ঘোমটা পরা, হাতে একটা গাঁট্টি, কাপড়ের গাঁট্টি, মানে ওই যে গ্রাম থেকে যেভাবে কাপড় টাপড় পেঁচায় আগে মুভিতে দেখতাম, এইরকম টাইপের আর কি। তো মামা বলতেছে এইদিকে কেন আসতেছে এই মহিলা, আর এত রাতে এই দিকে কেন আসতেছে? তো উনি ভাবতেছে যে হয়তো হয়তো ওনার হাজবেন্ডও হয়তো আছে এখানে, জমিতে হয়তো কাজ করবে হাজবেন্ড, তো এই জন্য খাবারটা বড় সাথে করে নিয়ে আসছে, হাজবেন্ড হয়তো পিছনে, মহিলা আগে আসছে। তো এইভাবে যখন একটু দূরে, তখন তো এত ফর্সাও না এত ইও না, তারপরও তো চাঁদের হালকা হালকা একটু আছে, আলো আছে। তো মহিলা এদিকে ওনাকে পাস করে চলে গেছে, উনি জমির মধ্যেই ছিল, তো ওনাকে পাস করে ওনার জমির আইল দিয়ে যাচ্ছে। তো যাওয়ার পর দেখে যে আর কেউ নাই, পিছনে কেউ নাই। তো উনি ভাবতেছে যে কোনো বাড়ির বউটু হবে যে এত রাতে পালায় যাইতেছে। ওই সময় নাকি আম্মুর কাছ থেকে শুনছি যে এরকম হয় যে গৃহস্থলীর বাড়িতে কাজের চাপ পড়লে আপনার গ্রামের যে বউগুলো আছে পালায়া শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। তো মামা এটাই ভাবতেছে যে কোন বাড়ির বউ মনে হয় পালায়া চলে যেতেছে, কিন্তু পালায়া যাবে ভালো কথা, এই বিলের মাঝখানে কোথায় যাবে? ওইদিকে তো পানি, এইদিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই। আবার আত্মহত্যা করার জন্য কি যাচ্ছে কিনা এইটাও মামা টেনশন, চিন্তা করতেছে। তো মামা কি করছে, ওটার পিছনে মানে ওই মহিলার পিছন নিছে। পিছু নেওয়ার পর আস্তে আস্তে যাচ্ছে আর বলতেছে এই কোথায় যাচ্ছেন আপনি, কই যাইতেছেন? তো বলতেছে যে আপনি এত রাত্রে করে যে এই দিক দিয়ে যাচ্ছেন, এইদিকে তো কোনো রাস্তা নেই, এদিকে তো পানি, আপনার কি সমস্যা? আপনি কি আমাদের পাশে কোনো আশেপাশের কোনো গ্রামের বউ পালায় যাইতেছেন? যদি কোনো সমস্যা হয় আমাকে বলেন, আমি আপনাদের শ্বশুর বাড়িতে নিয়ে যাই, বোঝায় সবাইকে বলবো না, বা যাতে কোনো কাজের চাপ না দেয়। তো মামা এই কথা বলতেছে কিন্তু পিছন ফিরতেছে না। তো মামা আরো আশ্চর্য হয়ে গেল যে না, একে তো থামাইতে হইব, সামনে যে যাইতেছে এটা তো খারাপ, ওইদিকে তো খারাপ জায়গা, হিজল গাছ আছে, ওইদিকে নাকি অনেক কিছুই ঘটতো। তো মামা ভাবতেছে যে মহিলা মানুষ, পরে আমি এইখানে বিলে, তো মানুষেও খারাপ কিছু ভাবতে পারে, স্বাভাবিক। তো মামা কি করছে কি মহিলারে হাত গিয়ে ধরছে যে আর যাইও না, আর বেশি দূর যাইও না, কারণ ওইদিকে পানি। তো মামা গিয়া যখন হাতে ধরছে, রাসেল ভাই বিশ্বাস করবেন না, দেখে যে হাতের কোনো মহিলা মানুষের হাত না, হাত শক্ত আর পশমের মতো কেমন জানি। তো মামা বলতেছে এইটা কেমন? তারপর উনি মনে কিছু নেয় নাই, মামা কি করলো, হাতে ধইরা টান দিছে, এই তুমি আর যেতে পারবে না, তুমি আসো। তো তখন ওইটা আপনার ঘুরে তাকাইছে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, মামা প্রস্তুত ছিল না যে এই ধরনের কিছু দেখার জন্য। যখন এটা মামার দিকে তাকাইছে, তখন মামা বুঝে ফেলছে যে আজকে তো আমার সাথে খারাপ কিছু একটা হইতে যাইতেছে, কারণ এই জায়গায় এত রাত্রে মহিলা মানুষ কিভাবে আসবো, আসার তো প্রশ্নই না। আর আমিও বোকামি করলাম, মনে মনে ভাবতেছে যে আমিও কি একটা বোকামোর কাজ করলাম, আমাকে তো এটা কোনো ক্ষতিও করে নাই, সামনে চলে গেছে, তো আমি কেন এটার পিছন নিলাম? আর যেহেতু সামনে হিজল গাছ, এখানে খারাপ কিছু হয়, ওইটাই তো ওইটার গন্তব্যে যাচ্ছে, মানে মামা এটা মনে মনে ভাবতেছে। তো এখন আর ভাইবা কি লাভ, উনি ভাবতেছে। তো অল্প কিছু সময়ের মধ্যে উনি ভাবতেছে, কিন্তু ওটা বিড়বিড় করতেছে মামার দিকে, মামার হাতে ধইরা, ওইটাই মামার হাত ধরছে, ধইরা গাট্টিটারাই ফালায়া মামার দুই হাতের মধ্যে ধইরা মামার দিকে তাকায় বিড়বিড় করতেছে, কিন্তু মামা বুঝতে পারতেছে না। মামার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে, উনি নাড়াচড়া করতে পারতেছে না, মানে যেরকম মানে অবশ হয়ে গেছে। ওটা যখন মামারে ধরছে, ঠান্ডা শীতল অনুভূতি নাকি হয়েছে না।
তো মামা আর কি করবে, মামা তখন দোয়া দুরুদ পড়ার কোনো কিছুই মাথায় আসতেছে না। তো মামারা এটাই থুতু মারা শুরু করছে। আর চেহারাটা এতই বিদঘুটে ছিল, বলতে ভুলে গেছি, যে এই ধরনের ভয়ঙ্কর চেহারা মামা কখনো দেখে নাই। চোখগুলা নাই, ভিতরে হয়ে গেছে। আর মানে চেহারার এইরকম একটা অবস্থা, চেহারা মানুষের পচে গেলে যে এরকম হয় একটা চেহারা, মারা যাওয়ার পর বা পচা একটা ডেড বডির যেরকম একটা ওই রকম, শুধু হাতগুলা শক্ত। তো মামা তো এখন কোনো কিছুই করতে পারতেন না, তবে আল্লাহ আল্লাহ করতেছে এতটুকু ওনার নাকি এইরকম আর কি, তা না হইলে তো একটা না একটা কিছু চেষ্টা করতেছে। তো ওইটাই মামাকে থুতু মারা শুরু করছে। থুতু মানে লালা, এত পরিমাণ এটাই মামার দিকে ছুঁড়া মারতেছে মামার শরীরে, যেহেতু মামার হাতে ওটাই ধরে রাখছে। থুতু মারলো, মাইরা নাকি মামার সারা গা ভিজাই দিছে। আর থুতু মারার পরেই মামাকে কি করলো, মামাকে মাটির মধ্যে ফালায়, মানে ওই ক্ষেতের মধ্যে ফালাই দিল। ক্ষেতের মধ্যে ফালায় মামাকে যাতানা শুরু করলো, এটাই মানে গাড়ার চেষ্টা করলো ওনার। শুধু এখন মামারও কিছু শক্তি দিয়ে মামা করতেছে, প্রাণপণ চেষ্টা করতেছে, ওটাও চেষ্টা করতেছে মামাকে গাড়ার জন্য। কারণ ওটা মামা বুঝতে পারছে যে আজকে আমাকে কাদার মধ্যে গাইরা ফেলবে, যে আজকে আর রক্ষা নাই, আজকে মনে আর বাড়িতে যাইতে পারবো না। তো ওনার ভাগ্যটা অনেক ভালো যে যেখানে মামারে গাড়ার চেষ্টা করতেছে ওইখানে কাদা এত গভীর না, মানে মাটির নিচে একটু শক্ত, মানে হয়তো আধা ফিটের মতো বা 1 ফিটের মতো মানে কাদা নিচে, এর নিচে শক্ত মাটি। তো মামার সাথে ধস্তাধস্তি হইতেছে। যখন এটা দেখতেছে যে আর পারতেছে না মামারে গাড়তে বা কাদা মাটি, তখন কি করছে, এটা মামাকে ছুঁড়া মারছে দূরে। যে যেমন আমরা কোনো কিছু হাত দিয়া ছুঁড়া দূরে মারি না, ওই রকম মামাকে ছুঁড়ে মারছে। ছুঁড়া মারার পর মামা একটু দূরে গিয়ে পড়ছে, মানে উনি এক স্বাস্থ্যবান, তো ওজন অনেক, 5-6 ফিট দূরে গিয়ে, 7-8 ফিট দূরে গিয়ে এরকম পড়ছে। পড়ার পর মামা দেখলো যে ওইটা মামার দিকে তাকায় কি যেন আবার বিড়বিড় করতেছে, কিন্তু কোনো কথা বুঝতেছে না এটা কি বলতেছে। আর খুব বিশ্রী একটা চেহারা নিয়ে ওনার দিকে বিড়বিড় করে বলতেছে কি যেন। আর কিছুক্ষণ পর এটা ওই আগের রাস্তা ধইরা তার গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেছে। যখন ওইটা সামনের দিকে যাচ্ছে, কিছুক্ষণ পর পর মামার দিকে তাকায় আর এটা থুতু মারে এইদিক ওইদিক, আর বিড়বিড় করে, চোখ ঘুরায়, মানে করে ভয়ঙ্কর চেহারা নিয়ে, আর ওটা সামনের দিকে যায়। তো মামা লাড়াচাড়া দিতেছে না, কারণ মামা ভাবতেছে যেহেতু এটা চলে যাইতেছে, আমি এখন ওঠার দরকার নাই। আমি যদি উঠি তাহলে যদি আবার এটা আসে যদি আমাকে আবার যদি এটা ধরে বা অ্যাটাক করে, বা যদি আমাকে আবার মেরে ফেলার চেষ্টা করে, এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে সে আর লাড়াচাড়া করে নাই, সে এইভাবেই শুয়ে আছে। তিনি এইরকম একটা মামা মধ্যে ছিল, যেমন ঘুমের ঘরের মধ্যে চোখগুলো আপসা আপসা মানে করা খোলা, সে দেখতেছে। তো সারা গা কাদায় ভরে গেছে, পানির মধ্যে অল্প একটু কাদা নিচে ধান খেতে, আর ওটা যাচ্ছে। মামা দেখতে পারলো যে এটা যাইতে যাইতে আপনার হিজল গাছের উপরে গিয়ে উঠছে। হিজল গাছের উপরে গিয়ে উঠছে, তখন মামা তার চোখের আলামতটা বুঝতে পারলো যে তার চোখ জল জল করতেছে। ওইখানে সামনাসামনি এরকম জল জল দেখে নাই, চোখ নাই, গা গর্তের মতো ছিল যখন সামনে ছিল। যখন ওটা দূরে গেছে তখন দেখে যে চোখ জল জল করতেছে। তখন এক মামার দিকেই তাকায় আছে ওইটা, ঠিক আছে। তো মামা খালি অপেক্ষা করতেছে ফজরের আজানের। মামা ভাবতেছে যে আমি আর এখন লাড়াচাড়া করবো না, ওঠার চেষ্টা করব না, যদি উঠি আবার যদি আসে, এই ভয়ে খালি আল্লাহ। তখন সে আল্লাহরে ডাকতেছে যে আল্লাহ কখন আজান পড়বে। যখন ভোরের আজান পড়লো, ওই চোখগুলো সে দেখতে পাইলো না আর কি। তখন মামা বুঝতে পারলো যে মনে একটা আশা নিয়ে যে এখন হয়তো আর কোনো সমস্যা হবে না, তো উঠি। তো মামা উঠে আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়ার
ট্রাই করতেছে, শরীর অনেক ক্লান্ত, যেহেতু এটার সাথে অনেকক্ষণ ধস্তাধস্তি হইছে, অনেক থুতু মারছে, লালা দিছে গায়ে, গা পুরা ভিজায় ফেলছে লালা দিয়া থুতু দিয়া। তো মামা বাসার দিকে যাইতেছে, অনেকটা পথ তার পাড়ি দিতে হইব, যেহেতু ফজর আজান পড়ে গেছে, ওনার আর কোনো টেনশন নাই। তো উনি কি করলো, উনি আস্তে আস্তে বাড়ির দিকে গেল। তো বাড়ির দিকে যাওয়ার পর উনি আর আপনার কাউকে কিছু বললো না। কাউকে কিছু না বলে, নর্মালি একটা নিয়ম কানুন আছে যে আপনার যে বাড়িতে থাকলে বা এই ধরনের খারাপ কিছুর সাথে কোনো কিছু হইলে বাড়িতে যাওয়ার মানে ঘরে ঢুকার আগে গরম পানি দিয়ে গোসল মুসল এগুলা করতে হয়, তা না হলে এগুলা নাকি সাথেই থাকে বা চলে আসে বা এই ধরনের ক্ষতি করে। তো সেই ধরনের কোনো কিছু আর করে নাই, তো কাউকেও কোনো কিছু বলে নাই, ঠিক আছে। কারণ উনি ভাবতেছে যে উনি এখন ক্লান্ত, উনি শুধু কাদা টাদা এই অবস্থায় উনি গামছা টামছা দিয়ে তো এগুলা গাটা মুছে গিয়ে ঘুমায় পড়ছে, সে আর কাউকে কিছু বলে নাই। তো ঘটনাটা যদি এই জায়গায় শেষ হয়ে যেত তাহলে তো ভালো হইতো, কিন্তু সমস্যাটা এরপর থেকেই একটা বিরাট সমস্যা হয়ে গেছে। যে উনি যখন উনি তো বলতেই পারবো না, উনি গিয়ে তো পুরা বিভোর ঘুমের মধ্যে মামা। তো আমার এক কাজিন ছিল, মামাতো ভাই, ওনারই ছেলে, তো সকালবেলা পড়তেছে, ক্লাস 8 পড়ে। তো হঠাৎ সে দেখতে পেলো ওই মামাতো ভাইটা একটা অদ্ভুত রকমের একটা কুকুর উঠানের মধ্যে ঘুরে করতেছে। ও আমার মামাতো ভাইটা যেই জানালার পাশে সকালবেলা পড়তেছে, ওইখানেই এই বড় একটা সাইজের কুকুর এসে তার জানালার দিকে তার দিকে তাকায় আছে এক দৃষ্টিতে। তো সে ভাবতেছে যে কি ব্যাপার, এইভাবে কুকুর এইভাবে তো তাকায় থাকার কোনো কথা না, এইভাবে তাকায় আছে, হয়তো ক্ষুধা পাইছে এই জন্য হয়তো তাকায় আছে। তো ওনাকে নাস্তা করার জন্য রুটি দেওয়া হয়েছিল, তো রুটিটা উনি দিল, কিন্তু এটা খাচ্ছে না। তো উনি কি করলো, পুরা একটা রুটি এটাকে দিয়ে দিল খাওয়ার জন্য। যখন পুরো রুটিটা দিয়ে দিল, তারপর ওটা খাইলো না। ওটা কি করলো, তার দিকে শুধু কিছুক্ষণ তাকানোর পর তারপর ওটা আবার ওটা রাস্তা চলে গেল, বাড়ির রাস্তা দিয়ে বের হয়ে ওটা চলে গেল। তো ওই দিন বিকেল থেকেই আমার ওই মামাতো ভাইয়ের পেটে ব্যথা শুরু, আস্তে আস্তে পেট ব্যথা বড় আকারে ধারণ করলো। এইভাবে সে আর সহ্য করতে পারতেছে না, তারপর বমি করা শুরু করলো, আর বমির সাথে রক্ত, মানে রক্ত বমি। তারপর ওই সময় তো আর হসপিটাল বা এরকম এত একটা ছিল, কিন্তু এই ধরনের সিচুয়েশনে কিভাবে হ্যান্ডেল করব এটা তো আর জানে না। তারপর নিছিল, কিন্তু কোনো কিছুই করতে পারতেছে না। 3 দিন পর আমার ওই মামাতো ভাইটা মারা গেল। মারা যাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসলো, লাশ দাফন টাফন করে তাকে জানাজা দিয়ে পরে দাফন দিয়ে করলো। তো মামি বাসায় কান্নাকাটি করতেছিল যে আমার এই ছেলেটাকে কুকুর নজর লাগাইছে, এরকম এরকম কালো একটা কুকুর। তখন আমার হুশ আসলো যে আসলে তো এটা ওইটা না, আমি তো বাসায় গোসল করি নাই গরম পানি দিয়া, বা কোনো করি নাই, কোনো হুজুরের কাছে যাই নাই। তখন সে বুঝতে পারলো যে ঘটনাটা এটার কারণে হইছে। তো তখন তো বুঝতে অনেক দেরি হয়ে গেল, এখন তো আর কিছু করার নাই, যা হওয়ার তা তো হয়েই গেছে। তো এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। তো আশা করি যদি ঘটনাটা ভালো লাগে, অবশ্যই এটা আপনি ভূত.com এর সকল শ্রোতাদেরকে প্লে করে শোনাবেন। আর আশা করি আমার এই ঘটনাটা যদি ভালো লাগে, আমি উৎসাহিত হলে, আমি অনুপ্রেরিত হলে অবশ্যই আমি নেক্সটে আরো একটি ঘটনা প্লে করে পাঠাবো, রেকর্ড করে পাঠাবো, সরি। এই ঘটনাটা হচ্ছে আমার সাথে বাস্তবে ঘটে যাওয়া একটা ঘটনা, মানে একদম বাস্তব একটা ঘটনা, যেটা আমি পরবর্তীতে আপনাদের কাছে রেকর্ড করে পাঠানোর চেষ্টা করব। তো ভূত.com এর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।
সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। রাসেল ভাই ভালো থাকবেন, দোয়া করবেন। তো এই বলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. গেলাম ইউরোপে, আমেরিকায় না গেলে কেমন হয়? আপনারা শুনছেন ভূত.com এবং আমি যে ঘটনাটা এখন প্লে করব সেটা আপনারা বুঝেই ফেলেছেন যে আমেরিকা থেকে আসছে। অনেকদিন আগেই ঘটনাটা এসেছিল, আজকে প্রচার করে ফেলতে চাই এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি নাইস বলছিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে। আমরা অ্যাকচুয়ালি কলোরাডো স্টেটসে থাকি। তো আমরা এখানে এসছি 10 বছর। এর আগে বাংলাদেশে ছিলাম। তো তখন আমাদের একটা ঘটনা ছিল। ঘটনাটা এরকম যে আমাদের বাসা যশোরে। তো ওখানে আমরা অনেক দিন ধরে আমরা ওখানেই স্থানীয়। তো আমাদের যে বাসাটা আমার আব্বু অনেক দিন আগে 90-তে বানিয়েছিল। তখন ওটার পাশে একটা কবর ছিল। তো কবরস্থানটা খুবই ছোট, বাট ওটা আমাদের বাসার সাথেই ছিল। তো যাই হোক, মূল ঘটনায় আসি। আমাদের বাসার একটু বর্ণনা দিই ঘটনাটা বোঝার সুবিধার্থে। তো ঘটনাটা এরকম যে আমরা ওইখানে আমি, আমার বোন আর আমার আব্বু আম্মু থাকতাম। তো আমার ভাই আছে, বাট সে ঢাকাতে থাকতো। তো ঘটনাটা ছিল এরকম, অনেক দিন ধরে আমাদের বাসাতে অনেক চুরি হচ্ছিল। যেরকম ইসের মধ্যে, আলমারির মধ্যে কোনো কিছু রাখলে টাকা পয়সা স্পেশালি সেগুলো চুরি হয়ে যাচ্ছিল। এমন না যে সব টাকাই চুরি হচ্ছিল অল্প কিছু টাকা। তো সেই জন্যে আমরা আমাদের মেইডকে দেখলাম, খেয়াল করলাম তারা আমাদের বাসায় অলমোস্ট 15 বছর ধরে কাজ করে। তো তারা নেয়ার কথায় না। আর যেহেতু আমার আম্মুর কাছে, আমার আম্মুর কোমরেই সবসময় চাবিগুলো থাকতো, তো সেটা হওয়ারই কথা না। আর সে কখনোই কোমর থেকে চাবিটা খুলতো না, এবং চাবির কোনো ডুপ্লিকেট কোনো চাবিই ছিল না। তো তখন আম্মু দেখলো, অনেকভাবে সে পরীক্ষা করলো যে কিভাবে টাকাগুলো চলে যাচ্ছে। এবং আমার আব্বু খুব বেশি ওরিড হয়ে গেল, কারণ আমার আব্বু আম্মুর মধ্যে এমন ছিল না যে আম্মু কখনো আব্বুকে না বলে টাকা নিবে বা এরকম কিছু। তো তারপরেও আব্বু বলল যে ঠিক আছে। তাহলে আব্বু এইসব অ্যাবনর্মাল বিষয়ে একদমই বিশ্বাস ছিল না। তো সে এমনি বিশ্বাস করে হয়তো জিন আসছে, যেহেতু এটা কোরআনে আছে। বাট আব্বুর ওরকম বিশ্বাস ছিল না যে জিনরা এই কাজটা করতে পারে। কিন্তু আমার আম্মুর বিশ্বাস ছিল যে এর মধ্যে নিশ্চয়ই প্যারানর্মাল কিছুই ব্যাপার আছে। কিন্তু আমরা ওই বাসাতে এতদিন ধরে আসছি, কিন্তু কোনো ব্যাপারই কোনো সময় কোনো ঘটনাই ঘটে নাই। বাট এই প্রথম এরকম অ্যাবনর্মাল কিছু ঘটছে। তখন আব্বু বলল যে ঠিক আছে, তাহলে তুমি একটা কবিরাজ, আমাদের ওখানে কিছু স্থানীয় কবিরাজ আছে, তাদেরকে বললাম যে এটা কি হচ্ছে দেখো একটু। তখন আমার আম্মু এরকম কিছু লোককে বলল, তারা দেখলো, বলল হ্যাঁ এটা জিনেরই কাজ। এবং তারা এটার অনেক ব্যবস্থা দেওয়ার চেষ্টা করলো, বাট কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। এমন সময় আমি আর আমার হাজবেন্ড আমরা ঢাকাতেই থাকতাম। তো তখন আমরা বাড়িতে গেছি কোনো একটা বন্ধের সময়। তখন আমি আর আমার হাজবেন্ড একটা রুমে, এবং আমাদের আর একটা রুমে আমার আব্বু আম্মু আর আমার বোনটা ঘুমিয়েছিল। তো অ্যারাউন্ড 1টার সময় হঠাৎ করে আমার বোনটা অনেক চিৎকার করে উঠছে।
তো আমার বোন মাঝখানে এবং আমার আব্বু আম্মু দুইজন দুই পাশে। আর সময়টা ছিল একদম শীতের সময়, তো সবাই জানলা দরজা সব কিছু বন্ধ করে তারপরে ঘুমাইছে। তো আমাদের বাসাটায় 3টা লক আছে এবং 3টা ডোর আছে। প্রথমে একটা মেন ডোর, যেটা কিনা একদম লোহার পাত দিয়ে বানানো। তারপরে আছে আমাদের একটা ক্রপসিবল গেট। তারপরে আছে একটা জাহাজের পাত দিয়ে সেই ডোরটা বানানো। কারণ আমাদের ওইখানে তখন অনেক বেশি চুরি ডাকাতি বা এরকম কিছু হইতো, তার জন্য এবং অনেক মারামারি হইতো, যার কারণে আমাদের এইভাবে করে সিকিউর করা আমাদের বাসাটা। তো যাই হোক, ওর পরে আমরা গেলাম, ওখানে ছিলাম যে রাত্রেবেলা। তখন দেখলাম যে আমার বোন এরকম চিৎকার করে উঠছে। তখন আমরা সবাই তাড়াতাড়ি করে ওই ঘরে গেলাম, কিন্তু ঘরের দরজা তো তখন বন্ধ। তখন আমার আব্বু আম্মু তো ঘুমাচ্ছিল আমার বোনের সাথেই। তো তখন আমার বোনের চিৎকারে আমার আব্বু আম্মু উঠেই মানে হঠাৎ কি হলো, তখন আমার বোন বলল যে তার গলা থেকে কে যেন চেন খুলে নিয়ে চলে গেছে। তখন জানলা টালনা সবই বন্ধ এবং আমাদের বাসার সাথে যে বাসাটা সেটাতেও যাওয়া সম্ভব না, কারণ জানলা ডোর সব কিছুই বন্ধ। এরপরে আমার আমি গেলাম, দরজা খুললো। তখন আমরা তো এটা দেখলাম আমার বোনের গলায় চেন নাই। তারপরে ইভেন আমরা এসে আমার হাজবেন্ড সেম রাত্রেরই আরেকটা ঘটনা, যে আমার হাজবেন্ড স্বপ্নে দেখছিল যে তার মানি ব্যাগের মধ্যে থেকে কে যেন 5,000 টাকা ছিল, তার মধ্যে থেকে কে যেন 2,000 টাকা নিচ্ছে। তো এমন সময় তার ঘুমটা ভেঙে গেছে এবং তার কিছুক্ষণ পরেই সে চেক করলো তার মানি ব্যাগে আসলেই 2,000 টাকা নাই। আর বলে রাখা ভালো যে আমাদের বাসায় যে মেয়েরা 2টা মেড কাজ করতো, তারা কেউ রাত্রেবেলা বাসায় থাকতো না, শুধুমাত্র আমরা ফ্যামিলি মেম্বাররা আমরা বাসায় থাকতাম। তো এরপরে তো আমার আম্মু খুবই মানে ওরিড হয়ে গেল যে কি ব্যাপার, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তারপরে আমাদের যশোর থেকে খুলনা যেতে নোয়াপাড়া একটা জায়গা আছে, ওইখানে একটা লোকের কাছে গেল। সে লোকটা অনেক আলেম একজন ব্যক্তি। তো উনি পরে আমাদেরকে সমাধান দিলেন, আম্মুকে কিছু রিচুয়ালস করতে বলছেন, অবশ্যই সেটা ইসলামিক ওয়েতে, এবং কিছু আমল করতে বলছে। তারপর থেকে আম্মু ওইগুলো করার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের আর কোনো প্রবলেম হয় নাই। তো এটাই ছিল রাসেল ভাই আমার ঘটনা। হয়তো গুছিয়ে বলতে পারলাম না, তার জন্য সরি। তো আমার আরও অনেক ঘটনা আছে। আমার নানু বাড়িতে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো কিনা একদম আমার চোখের সামনে। আমার মামির 5টা বাচ্চা মারা গেছে, এবং এটা অনেক দিন আগে একটা কবিরাজি এটা বলেছিল। তো সেই ঘটনাগুলো আমি বলবো আস্তে আস্তে পর্যায়ক্রমে। যদি আমার ঘটনা আপনার ভালো লেগে থাকে, যদি সিলেক্টেড হয়, তারপরে আমি ওই ঘটনাগুলো আপনাকে পাঠিয়ে দিব। ওকে, আজকে আর লম্বা করছি না। আর সবাই আপনারা ভালো থাকবেন, যেহেতু সারা পৃথিবীর অবস্থায় এখন ভালো নেই। আর তারপরেও আপনি যে সুন্দরভাবে এত সুন্দর করে একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে এবং এভাবে করেই ভূত এফএম অনেক বছর চলতে থাকে, সেটাই কামনা করি। আজকে মতো এখানেই, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। Spirit, be here with me. Get to me. Bhoot.com. The fear returns with Russell. রাতের বেলায় আপনাদের হঠাৎ করে কি কখনো জানালার দিকে চোখ যায়, দরজার দিকে চোখ যায়? কখনো কি মনে হয় যে কোন পাশে মাথা দিয়ে শুয়েছেন ঠিক বুঝতে পারছেন না? কখনো কি মনে হয় আপনার ঠিক পেছনে, আপনি যেদিকে শুয়ে আছেন তার ঠিক উল্টা পাশে কেউ আছে? কখনো কি মনে হয় আপনার পায়ের কাছে কেউ বসে আপনাকে দেখছে? জানি না এগুলো মনে হয় কিনা। মনে হলে
এই কথাগুলো কিন্তু কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি যেটা করব, ঘটনা পড়ে শোনাবো। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সপ্তর্ষি দত্ত। আমার বাড়ি ময়মনসিংহ জেলায়, যদিও বাবা চাকরির সূত্রে বর্তমানে আমি জামালপুর জেলায় থাকি। আমি এখানকার একটা সরকারি স্কুলে ক্লাস 9-এ পড়ি। আসলে ঘটনাটি ঘটে আমার এক বোনের সাথে। আমার বোনের নাম নিরুপমা, ছদ্মনাম। ঘটনাটি ঘটে 2018 সালে। তখন আমার বোন কলেজে পড়ে। আমি ঠিক তার মতো করেই বলছি। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা, তাই বাবার চাকরির জন্য আমরা কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা এসেছি। বাবা আগে থেকেই এখানে একটা বাড়ি ঠিক করে রেখেছিলেন। এখানে নতুন বাড়িতে এসেই সবাই নতুন বাড়ি গোছানোর কাজে লেগে পড়ে। আমাদের নতুন বাড়িটি ছিল হাফ বিল্ডিং। এই নতুন পরিবেশে এসে আমার বেশ ভালোই লাগে, কারণ আমাদের নতুন বাড়ির চারপাশে ছিল প্রচুর গাছ, সামনে ছিল একটা ছোট্ট পুকুর, আর পেছনে ছিল একটা বাগান। আমার বাগানটা বেশ পছন্দ ছিল, কারণ বাগানটা ছিল খুব সুন্দর এবং শান্ত। বাগানের একটা জায়গা ছিল বাঁধানো। আমি দিনে যখনই সময় পেতাম ওই বাগানে গিয়ে বসতাম। বাগানটা আমার ভালো লাগতো বিধায় আমি আমার ঘর হিসেবে বেছে নেই সেই বাগানের সাথে লাগোয়া ঘরটি। যেন আমি জানালা খুলে দিলেই দেখতে পাই ওই বাগানটি, এবং ওই ঘরের বাগানের সাথে লাগানো একটি দরজা ছিল, ফলে আমি ইচ্ছে করলেই ওই বাগানটিতে যেতে পারতাম। নতুন বাগানটিতে ওঠার 1 মাস পরে, অর্থাৎ নতুন বাড়িটিতে ওঠার 1 মাস পরে, সময়টা ছিল জুন মাস। একদিন রাতে আমি পড়ছিলাম। আমি আমার ঘরে একাই থাকতাম। হঠাৎ শুনি আমার জানালার পাশে মেয়েলি গলায় কেউ কাঁদছে। তখন রাত প্রায় 1টা। বাইরে কে কাঁদছে এটা দেখার জন্য আমি দরজা খুললাম। আমি জানালা খুললাম। জানালা খুলেই দেখি কিছু নেই, কারণ চারপাশে তখন অন্ধকার, কিছু দেখতেও পেলাম না। এবং জানালা খোলার সাথে কাঁদার শব্দটাও বন্ধ হয়ে গেল। আমি আবার জানালাটি বন্ধ করে দিলাম। একটু পরে জানালায় কে যেন সজোরে ধাক্কা দিল। হঠাৎ ধাক্কার শব্দ শুনে আমি প্রচন্ড চমকে গেলাম। ধাক্কাটা 1 বার না, 2 বার না, বারবার হতে থাকলো। আমি জোরে বললাম, কে কে এমন করছে? আমি এই কথা বলার সাথে সাথে ধাক্কা দেয়া বন্ধ হয়ে গেল এবং চারপাশ যেন একদম চুপচাপ হয়ে গেল। কিন্তু একটু পরে আবার শুরু হলো ধাক্কা দেয়া। আর শুধু জানালা না, দরজাতেও। চারপাশে কাউকেই দেখতে পেলাম না। আমার ঘর, আমার মা, আমার বাবার ঘর এমন যে আমি যদি জোরে কোনো কথা বলি তাহলে সেটা তাদের ঘর থেকে শোনা যাবে। কিন্তু আজব ব্যাপার হলো, এত জোরে জোরে কেউ দরজা ও জানালায় ধাক্কা দিল, এই শব্দটা তারা কেউ শুনতে পায়নি। যাই হোক, ওই রাতে আর কিছু হলো না। পরদিন সকালে শুরু। সারাদিন কলেজ, প্রাইভেট নিয়ে ব্যস্ত ছিলাম। গত রাতের কথা আমার মনেই ছিল না। সারাদিন ভালোই কাটলো। বিকেলবেলা কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে বাগানে গেলাম। অনেকক্ষণ ছিলাম ওখানে। সেই রাতে আবার আমি পড়ছিলাম। তখন আনুমানিক রাত 1:30 বা 2টা বাজে। হঠাৎ শুনি গত রাতের মতো কেউ কাঁদছে। আমি আবার জানালাটা একটু অল্প খুলি এবং দেখতে পাই একজন নারী মূর্তি আমার জানালার কাছে ওই বাঁধানো জায়গাটায় বসে কাঁদছে। ভাবুন, এটা আপনার জানালা। আপনি জানালা খুলছেন আর দেখতে পাচ্ছেন সেই নারীকে কাঁদছে। আমি কেন যেন ওই অবয়বটিকে দেখে ভয় পাই এবং তাড়াতাড়ি জানালা বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পরে ওই নারী আমার জানালার কাছে এসে আমার নাম ধরে ডাকতে বলল তা কিছু খেতে দিতে। এত রাতে আমার নাম ধরে ডাকায় আমি বেশ অবাক হলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? এত রাতে কেন? এই কথা জিজ্ঞেস করার পর আর কোনো উত্তর পেলাম না। একবার ভাবলাম মা বাবাকে ডেকে তুলি, কিন্তু মা বাবা ঘুমোচ্ছেন, তাদের ঘুম ভেঙে যাবে এই কথা ভেবে আবার ডাক দিলাম না। আমি জানালা খুলবো না করেও কৌতূহলের বসে জানালা খুলে ফেললাম। খুলতেই দেখি বাঁধাই করা জায়গাটার উপরে যেই গাছটা আছে সেখানে একটা কিছু ঝুলছে। কিছুক্ষণ ভালোভাবে খেয়াল করার পর বুঝলাম ওটা একটা লাশ। ভাবুন তো,
জানালা খুলে দেখতে পেলেন একটা লাশ। রাত 1টা। আমি একটা জোরে চিৎকার দেই। আমার আর কিছু মনে নেই। পরদিন যখন আমার জ্ঞান ফেরে, আমার গায়ে তখন প্রচন্ড জ্বর। আমার জ্ঞান ফেরার পর সব কথা মা বাবাকে জানাই। তারা বিষয়টা পাত্তা দেয় না, আমার মনের ভুল বলে উড়িয়ে দেয়। আমি ভূত প্রেতে সব বিশ্বাস করতাম না, তাই আমিও মনে করি ওটা আমার মনের ভুল ছিল। কিন্তু এর কিছুদিন পর আমার আর কোনো সমস্যা হয়নি। কয়েকদিন পর আমি এক রাতে ঘুমোচ্ছিলাম, তখন আবারও হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখি চারপাশ অন্ধকার, কিন্তু আমি রাতে সবসময় ডিম লাইট জ্বালিয়ে ঘুমাই। কিছুক্ষণ পর আমি বুঝতে পারি আমার ঘরের ভেতরে আমি নেই। আমি ঘুমিয়ে আছি বাগানের ওই শান বাঁধানো জায়গাটায়। প্রচন্ড ভয় পাই আমি কিছুতেই বুঝতে পারি না কিভাবে এখানে এলাম। আমি তো ঘরেই ছিলাম। ভাবুন তো, ঘর থেকে আপনি চলে এসেছেন অন্য একটা জায়গায়, চোখ খুলে দেখলেন সেই জায়গাটি, যে জায়গাটিতে আপনার সমস্ত ভয়। হঠাৎ কেন যেন মনে হলো আমার মাথার উপরে কিছু নড়ছে। ওপরে তাকিয়ে দেখি রাতের সেই লাশটির মাথা সেটি ঝুলছে। এটা দেখে আমি ঘরের দিকে দৌড় দিই। দৌড়াতে গিয়ে আমি হোঁচট খাই এবং আমি ওই লাশটার উপরেই পড়ি। দেখে আমি ওই লাশটার উপরে ছিটকে অন্য জায়গায় চলে যাই এবং দেখি ওই নারী আমার দিকে আসছে। এইসব আমি আর নিতে পারছিলাম না। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে অন্যদিকে দৌড় দিই, আবার হোঁচট খাই, আবার উপর হয়ে যাই। সোজা হতেই দেখি ওই নারী মূর্তি আমার মুখের উপরে বাতাসে ভাসছে। এই প্রথমবার আমি ওই নারী মূর্তিটির চেহারা দেখতে পাই। এত বিভৎস, কি বলবো, মনে হচ্ছে কেউ যেন তার মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দিয়েছে। এসব দেখে আমি জ্ঞান হারালাম। এরপর যখন জ্ঞান ফেরে আমি হাসপাতালে। আমার গায়ে আকাশ পাতাল জ্বর। জ্ঞান ফেরার পর সবাইকে সেই রাতের সেই ভয়াবহ ঘটনাটি বললাম। প্রায় 15 দিন জ্বরে ভোগার পর সুস্থ হয়ে জানতে পারি আমাকে পরদিন ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আমাকে পাওয়া যায় বাগানের কোনায়। এই ঘটনার পর বাবা আমাদের এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারে ওই বাসায় আগে যে পরিবারটি থাকতো তাদের একটি মেয়ে ছিল। একদিন কলেজ যাওয়ার পথে মেয়েটির মুখে কেউ অ্যাসিড মারে। পরবর্তীতে মেয়েটি ওই গাছে আত্মহত্যা করে মারা যায়। এরপর ওই বাসায় আর কেউ থাকতে পারে না। যারা থাকে তারা বিভিন্ন অলৌকিক ঘটনার শিকার হয়। এরপর আমরা খুব তাড়াতাড়ি বাসাটি ছেড়ে দিই এবং এটাই ছিল আমার ঘটনা। কতটা গুছিয়ে লিখতে পেরেছি জানি না, ভুল হলে ক্ষমা করবেন। ভূত.com-এর আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা। এরপর তিনি বলছেন, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ সো মাচ আপনার এই চমৎকার ঘটনাটির জন্য। মাঝখানে যে আমি ভাবার কথা বলছিলাম, ভাবুন তো এটা, ভাবুন তো ওটা, এটা কিন্তু আমার কথা ছিল, এটা কিন্তু উনি লেখেন নাই। সো এই ছিল ঘটনা। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে এবং আমি এই ঘটনাটা পড়ে খুব মজা পেয়েছি। ভালো লাগা না লাগা এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু আমার পড়তে খুব ভালো লেগেছে। যাই হোক, চলুন, আমরা জানি না এরপরে ঘটনা আছে কিনা। এই ঘটনাটি এখানেই শেষ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।